জয় হিন্দ প্রিয় স্টুডেন্টস, আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা আলোচনা করব রায় মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে আসা অর্থাৎ তোমাদের যে ফিজিক্সের পেপারটা 16 নম্বর মডেল পেপারটা নিয়ে। ওকে, 16 নম্বর কোশ্চেন পেপারটা যেটা ক্লাস 11 এর জন্য অর্থাৎ যারা সেমিস্টার 2 পরীক্ষাতে আছে 2026 সালের জন্য, তাদের জন্য আমরা আলোচনা করব। এবং ভিডিও শুরুতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তোমাদেরকে এতটুকু সাহায্য করতে পেরেছি এটা আমরা বুঝতে পারছি, তাই তোমরা আজ আমাদেরকে এত ভালোবাসা দিতে পেরেছো যে অলরেডি এই ছোট্ট চ্যানেলটি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছে মাত্র কয়েকদিনের মধ্যে, এবং ভিডিও বেশি সংখ্যক দেওয়া হয়নি, তার মাঝখানেও তোমরা এত সুন্দরভাবে আমাদেরকে রেসপন্স করেছো। আর হ্যাঁ, তাই তো ভাবলাম যে আর তাহলে আর এইভাবে নয়, এতদিন তোমাদেরকে একটা কথা দিয়েছিলাম, কথা রাখতে পারিনি যে 23শে জানুয়ারির মধ্যে ভিডিওগুলো শেষ করবো, কিন্তু আমি একটা প্রবলেমের মধ্যে ফেসে গেছিলাম। ঠিক আছে, তো যাই হোক, জানুয়ারির মধ্যে শেষ করার চেষ্টা করে যাবো। ওকে, আর হ্যাঁ, পিডিএফ দেবো না ভেবেছিলাম, কিন্তু পিডিএফ এর প্রতি তোমাদের এতটা ভালোবাসা অনুরাগ দেখে আমরা অবশ্যই পিডিএফ কন্টিনিউ আসবে, কিন্তু পিডিএফ পরিবর্তন হয়ে গেছে। তোমাদেরকে সেই পিডিএফ এর পরিবর্তিত পিডিএফটা তোমাদেরকে একটু আমরা এখানে ভিডিওতে নমুনা হিসেবে দেখাচ্ছি। কি সেটা, যার হ্যান্ড রাইটিং নয়, এরপর ডাইরেক্ট টাইপিং। ওকে, অর্থাৎ প্রিন্ট আউট, যেটা তোমরা বইতে বা যে কোনো পিডিএফ যেভাবে পড়ো সেভাবেই তোমরা পিডিএফ পাবে, যাতে করে তোমাদের পড়াতে, কারণ এর আগে তোমাদের কাছ থেকে আমরা ফিডব্যাক চেয়েছিলাম পিডিএফ গুলো সম্পর্কে কি মতামত। তোমরা দুজন কমেন্ট করেছো সে হাতে লেখাটা মাঝে মাঝে বুঝতে অসুবিধা হচ্ছে। আমি নিজেও সেটা স্বীকার করছি, কারণ আমি জানি আমার হাতে লেখা একদম পিএইচডি লেভেলে। ওকে, তো অতিরিক্ত মানে স্পিডে লিখলে যে কি অবস্থা হয় সেটা আমিও ভালো করে জানি। তোমরা বোর্ডে লেখা তো হয়তো বোর্ডে লেখাটা আমরা বলে বলে লিখি, তাই তোমরা বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, চলো আর দেরি না করে শুরু করছি মূল ভিডিওতে। আর পিডিএফ আসবে তোমাদের এরপর থেকে কন্টিনিউ টাইপিং টাইপের। ঠিক আছে, অলরেডি কমিউনিটি পোস্টে দেওয়া আছে, অনেকজনের তোমরা রেসপন্স করেছো, অনেকজনের পিডিএফটা নিয়ে অলরেডি নিয়েছো। আর সেই পিডিএফ এর নমুনা আমরা দু একটা কোশ্চেনের পরই বা একটু পরেই দেখাচ্ছি, আর তার আগে কয়েকটা কোশ্চেনকে আমরা সমাধান করে নিই। যদি তুমি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এসপিডি সমাধান চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। আগামী দিনে তোমার কম্পিটিটিভ পরীক্ষা এবং বোর্ড পরীক্ষার জন্য এই চ্যানেলটা তোমার জন্য একটু হলেও সাহায্য করবে, এটা আমি আশা রাখি। ঠিক আছে, চলো তাহলে শুরু করছি। দেখো, প্রথম কোশ্চেনটা কি দিয়েছে, যে মহাকর্ষীয় বিভব এবং প্রাবল্য অর্থাৎ মহাকর্ষীয় প্রাবল্য বিভবের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। আচ্ছা, বিভব আর প্রাবল্য কাকে বলে? দেখো, মহাকর্ষীয় প্রাবল্য কি আর বিভবটা কি। ধরো এটা হচ্ছে আমাদের সূর্য, ঠিক আছে, বা ধরো পৃথিবী। ওকে, এটাকে পৃথিবী ভাবো। ঠিক আছে, তো পৃথিবীর চারপাশে বা ধরো কোনো একটা এম ভরের বস্তু, এর চারপাশে এই একটা এরিয়ার জন্য এর একটা আকর্ষণীয় যে প্রভাব সেটা কিন্তু থাকে। ঠিক যেমন চুম্বকের ক্ষেত্রে থাকে, কাছাকাছি চুম্বকটা আনলেই বুঝতে পারি যে এটাকে আকর্ষণ করছে। ধরো এখানটা আমি একটা একক ভর মানে 1 কেজি বা 1 গ্রাম এরকম একটা কিছু ভাবো, যে একক ভরকে আমি এখানে রাখলাম। ওকে, তো এই যে জায়গাটার মধ্যে এই একক ভরের উপর যে বল প্রযুক্ত হয়, আমরা জানি এফ সমান তো নিউটনের সূত্র অনুযায়ী জি এম এম বাই আর স্কোয়ার। তো এমটা যদি একক ভর হয় তাহলে এম সমান 1, তখন এফটাকে লিখবো জি। ঠিক আছে, জি সমান আমাদের হচ্ছে এখানে অভিকর্ষীয় ত্বরণও বলা যাবে, আবার জি হচ্ছে মানে ছোট হাতের জি, এটা হচ্ছে দেখো আমাদের মহাকর্ষ প্রাবল্য বলা যাবে, অর্থাৎ জি সমান হবে তখন জিএম বাই আর স্কোয়ার। কি লিখলাম এখানে, এমটাকে 1 করে দিলাম। তো এটাই হচ্ছে মহাকর্ষ প্রাবল্য। ঠিক আছে, একক ভরের উপর যে বল প্রযুক্ত হয়। আর মহাকর্ষ বিভব জিনিসটা কি, যে অসীম থেকে এই মহাকর্ষ প্রাবল্যের দিকে, অর্থাৎ অসীম থেকে এই মহাকর্ষ প্রাবল্যের দিকে কোনো একটা এতটা আনছে এদিকে, তো অসীম থেকে একটা বস্তুকে নিয়ে আসতে এই ধরো এটা আর ডিস্টেন্স, মানে এই সেন্টার থেকে এটা হচ্ছে আর ডিস্টেন্স। ঠিক আছে, যে কৃতকার্য করতে হয়, অর্থাৎ কৃতকার্য মানে ডব্লু সমান আমরা কি জানি এফ ইন্টু ডিআর। ঠিক আছে, অর্থাৎ এফ ইন্টু এস বা আমরা বল ইন্টু সরণ ভাবতে পারি। তো সেক্ষেত্রে প্রাবল্য ভিটাকে ডিনোট করবো, আর এফ এর জায়গায় আমরা লিখবো দেখো এই জিটাকে লিখবো, মানে এফ এর জায়গায় কি লিখবো, জি লিখবো। ঠিক আছে, ইন্টু ডিআর, এটা আমরা ক্যালকুলেট করে দেখাবো যে কত আসছে। তো দেখো, আমাদের জানি যে বস্তুটাকে টানছে এই বরাবর, আমরা কি ভাববো যে এই পুরোটা একবারে মানে অসীম থেকে এখানে একবারে আনা হয়নি, একটু একটু করে আনা হচ্ছে। এখান থেকে ধরো ডিআর ডিস্টেন্স, তারপর ডিআর ডিস্টেন্স একটু একটু করে এনে এনে তারপর ফাইনালি এখানে নিয়ে আসছি, মানে অসীম থেকে আর পর্যন্ত এখানে নিয়ে আসছি। তো সেক্ষেত্রে এফ এর মান আমরা দেখো লিখলাম জি এম এম বাই আর স্কোয়ার, এটা হচ্ছে মহাকর্ষীয় বল। ঠিক আছে, মহাকর্ষীয় বল। ওকে, তাহলে মহাকর্ষীয় প্রাবল্য যেটা জি সমান প্রাবল্য মানে হচ্ছে একক ভরের বস্তুর উপর প্রযুক্ত বল। তার মানে ছোট হাতের এমটা 1 করে দিচ্ছি, তাহলে সেটাকে লিখছি জি সমান জি এম বাই আর স্কোয়ার। তো অতএব মহাকর্ষীয় বল দ্বারা মহাকর্ষীয় বলের দিকে বা প্রাবল্যের দিকে বলের দিকে একক ভরকে আনতে কৃতকার্য, একক ভরকে আনতে কৃতকার্য। দেখো এটাকে আমরা কি লিখবো, একক ভরকে আনতে কৃতকার্য কত, আমরা জানি যে কৃতকার্য মানে হচ্ছে এফ ডট ডিআর। ঠিক আছে, তো ক্ষুদ্র দূরত্ব মানে একটুখানি ডিস্টেন্স, এখান থেকে এইটুকু ডিস্টেন্স সরিয়ে একটু 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 করে দিয়ে পুরোপুরি এইখানে নিয়ে এলাম। ওকে, তো আমরা কি করবো, এফ এর জায়গায় জি লিখবো, মানে একক ভরের জন্য আমরা এখন জি ইউজ করব। ঠিক আছে, তাহলে এটা হবে জি ডট ডিআর, এটাকে আমরা ক্ষুদ্র কৃতকার্য বোঝাতে ডিডব্লিউ লিখলাম। ওকে, তো এটা দেখো আসছে কত, জি ডিআর মানে হচ্ছে জিএম বাই আর স্কোয়ার ইন্টু ডিআর। ওকে, এইখানে যেহেতু আকর্ষণ বল মানে টেনে আনছে আর সেই দিকে বস্তুটা আছে দুটো একই দিকে, তো বল দ্বারা কৃতকার্য এটাকে আমরা নেগেটিভ ভাবতে পারি। ঠিক আছে, যদিও বল দ্বারা কৃতকার্য ফিজিক্স কিন্তু ধনাত্মক ভাবা হয়, তো এক্ষেত্রে বল দ্বারা কৃতকার্য বাহ্যিক ভাবে হলে সেটা ধনাত্মক ধরা হতো। তো সেক্ষেত্রে ডব্লু সমান দেখো মাইনাস
ডব্লু মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডি ডব্লু। ওকে, অর্থাৎ ডব্লু সময় ইন্টিগ্রেশন ডি ডব্লু কত দেখাচ্ছি, ইনফিনিটিভ থেকে আর ডিস্টেন্সে। তো এখান থেকে লেখো মাইনাস জিএম বাই আর স্কোয়ার ডিআর ইনফিনিটিভ টু আর। ঠিক আছে, এটা একটু ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা, মাইনাস জিএম টাকে বাইরে বার করে নাও, তাহলে এখান থেকে দেখো জিএম বাই আর স্কোয়ার, তো ডিআর বাই আর, অর্থাৎ ডিআর বাই আর স্কোয়ার, এটা ইন্টিগ্রেশনটা করবো আর ইনফিনিটিভ টু আর। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো, আচ্ছা এইগুলো একটু মুছে দিই, তাহলে এটা কত আসছে, মাইনাস জিএম ডিআর বাই আর স্কোয়ার ইন্টিগ্রেশন মাইনাস ওয়ান বাই আর। ঠিক আছে, এটা হচ্ছে ইনফিনিটিভ টু আর, তাহলে দেখো এটা আসছে মাইনাস জিএম, আর এই মাইনাসটা বার করো না, তাহলে প্লাস হয়ে যাবে ওয়ান বাই আর মাইনাস ওয়ান বাই ইনফিনিটিভ, তার মানে আসবে জিএম বাই আর। তাহলে এটা হচ্ছে ভি, অর্থাৎ ভি এর রাশি মানটা পেলাম জিএম বাই আর। ঠিক আছে, আর আমরা অলরেডি পেয়েছি কি, জি মানে হচ্ছে দেখো, জি মানে পেয়েছিলাম জিএম বাই আর স্কোয়ার, তাহলে এদের মধ্যে রিলেশন কি আসবে, এটাকে এটাতে ভাগ করে দাও, অর্থাৎ ভি মানে হচ্ছে দেখো, এটাকে লিখতে পারি ওয়ান বাই আর ইন্টু এই ভিটাকে লিখছি। আচ্ছা ছবিটা মুছে দিই না, আর তো ছবিটা লাগবে না, তাহলে লিখতে অসুবিধা। ঠিক আছে, তো দেখো এই ভি এর জায়গায় আমরা তাহলে পাচ্ছি জিএম বাই আর। ওকে, মানে লিখতে পারি ওয়ান বাই আর ইন্টু জিএম বাই আর স্কোয়ার। আচ্ছা কি লিখলাম, আর ইন্টু জিএম বাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে জিএম বাই আর স্কোয়ার জায়গায় লেখো আর ইন্টু জি। অতএব এখানে আমরা অ্যাকচুয়ালি লেখা হয় এটাকে, সবসময় তো সুষম হয় না, অবকলন আকার হয়, তাই জি সমান মানে ডিভি সমান এইভাবে লেখা হয় যে ডিভি সমান ডিআর ইন্টু জি, বা জি সমান ডিভি ডিআর। আবারও বলছি, এক্ষেত্রে আবার একটা নেগেটিভ সাইনের ব্যাপার আছে, কারণ এখানে যদি ক্যালকুলেশন নেগেটিভটা আসে না, আমরা আগে একটা নেগেটিভ নিয়েছি বলে, তো বল দ্বারা কৃতকার্য নেগেটিভ হওয়ার জন্য অ্যাকচুয়ালি দূরত্ব যত বাড়ে মানে আর যত বাড়ে তত ভি এর মানটা কমতে থাকে, যে কারণে জি এর মান সমান মাইনাস ডিভি ডিআর, এটা কিন্তু প্লট করবে। তোমরা চাইলে এখানেও বসাতে পারো, অথবা এখানে মাইনাসটা না নিলে এখানে অলরেডি একটা মাইনাস আসবে। এক কাজ করে আমরা এখানে মাইনাসটাকে হাটিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে মাইনাসটা হাটিয়ে দাও, তাহলে ওখানে একবারে ক্যালকুলেশনটা চলে আসবে। ওকে, তো এটা প্লাস প্লাস প্লাস, আচ্ছা এটা এটা তাহলে মাইনাস রাখো, মাইনাস এটা মাইনাস। ওকে, তাহলে দেখো এটা আসছে, তার মানে হচ্ছে এটা, তার মানে এটাকে লিখবো এইভাবে, অত মাইনাস গুলো একবার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে জি সমান মাইনাস ডিভি আর, আর এটা ফিজিক্যাল তাৎপর্য, কারণটা হচ্ছে আর যত বাড়ে ভি কিন্তু কমে, মানে আকর্ষণ বলটা কমার জন্য ভিটা তখন কৃতকার্য করতে কষ্ট লাগে না, মানে বেশি কাজ করতে হয় না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন, মেন ক্যালকুলেশন কিন্তু এটা, ভালো করে দেখবে। ওকে, নেক্সট পরের কোশ্চেনে এসো। পরের কোশ্চেন বলেছে যে ভূপৃষ্ঠের উপর অভিকর্ষজ ত্বরণের মান জি হলে এক্স গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান হবে জি ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই আর। এটা প্রমাণ করো, বহুবার পরীক্ষায় এসছে, এর আগের মডেল পেপারগুলো তো করানো হয়েছে, আরেকবার করে দিচ্ছি। আর হ্যাঁ, এই ধরনের প্রমাণগুলো শুধু তাই নয়, ব্যাখ্যামূলক কোশ্চেনগুলো খুব সুন্দরভাবে পরীক্ষায় যাতে করে তোমরা গুছিয়ে লিখতে পারো, তার জন্য কিভাবে পিডিএফ এ লেখা আছে তোমাদেরকে আমরা জাস্ট একবার ভিডিওটা দেখাচ্ছি, মানে পিডিএফ এ কয়েকটা পেজ নমুনা দেখাচ্ছি, যেহেতু এটা পেড পিডিএফ, মাত্র 9 টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাবে, তো সেক্ষেত্রে পুরো পিডিএফটা দেখাচ্ছি না। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে ব্যাখ্যামূলক কোশ্চেনগুলো যেগুলো যা আছে, যেখানে যা ডায়াগ্রাম লাগবে সেই ডায়াগ্রামগুলো দেখো আঁকা আছে, যেখানে যা এক্সপ্লেন করতে হবে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থেকে শুরু করে একদম তুমি পড়ার জন্য যেভাবে দরকার, অর্থাৎ তুমি জাস্ট পাশেতে বই লাগলে যেরকম ভাবে পড়তে পারবে পিডিএফও তাই, কারণ সবসময় শোনা কথা মাথায় বেশি থাকে না, তুমি নিজে রিড করলে মানে নিজে পড়লে সেটা কিন্তু বেশিক্ষণ মাথায় ধরে রাখা যায়, যে কারণে পিডিএফটা বানানো, যে তোমরা পিডিএফটা পড়লে একটা সুবিধা হচ্ছে, এবং তোমাদের রেসপন্সগুলো আমরা সেইভাবে বুঝেছি যে হ্যাঁ পিডিএফটা তোমাদের কাছে প্রচন্ড নেসেসারি, এবং সেই জন্য আমরা আবার কষ্ট করে ঠিক পিডিএফটাকে বানানোর চেষ্টা করছি, তবে এরপর সম্পূর্ণ অন্যরকম ভাবে, যাতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, এবং সম্পূর্ণ এখানে কারেকশন সমস্ত পিডিএফটাকে বানানো পুরো দায়িত্ব আমি নিয়েছিলাম। ওকে, তার জন্য 2-1 দিন দেরি হয়ে গেছিল, আর আমি নিজেও একটা প্রবলেমের মধ্যে ছিলাম, তাই জন্য ভিডিওটা দেরি হয়ে গেছে। অসুবিধা নেই, তোমাদের ঠিক টাইম মতো ভিডিও শেষ হবে, তোমরা প্রিপারেশন নিতে থাকো, এসপিডি সমাধান সবসময় তোমাদের সাথেই আছে। ওকে, আর পিডিএফটাতে দেখো যে যেখানে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, যেখানে ছোট ছোট ব্যাখ্যামূলক কোশ্চেন, দেখো কত সুন্দর গুছিয়ে লেখা আছে, যেটা আমি বোর্ডে পড়ানোর সময় অতটা হয়তো গুছিয়ে বলা সম্ভব হয়ে ওঠে না। শুধু তাই না, আমি বললে তোমাদের মাথায় বেশি ধরে রাখাও যাবে না, যেটা নিজেরা চোখ দিয়ে বা মানে চোখ দিয়ে এবং ব্রেন দিয়ে পড়লে যতটা সহজে তোমরা মনে রাখতে পারবে, তাই তোমাদের জন্য পিডিএফ গুলো। ঠিক আছে, তো আশা করি তোমরা পিডিএফটা বুঝতে পেরেছো, এবং তোমাদের কোনো রকম কনফিউশন থাকলে তোমরা এই যে নিচে একটা মেল আইডি দেখো লেখা আছে, সেখানে যে কোনো ভাবে তোমরা মেল করবে বা আমাদের ভিডিওতে কমেন্ট করবে, আমরা ঠিক সবসময় রিপ্লাই দেওয়ার জন্য তৈরি আছি। ঠিক আছে, চলো তাহলে শুরু করি আমাদের দ্বিতীয় কোশ্চেনটা। তো পৃথিবী পৃষ্ঠ যে উপরটা, এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, আর এটা হচ্ছে তার সেন্টার। ওকে, তাহলে এখান থেকে যে ডিস্টেন্সটা, পুরো ডিস্টেন্সটা কত হবে, অর্থাৎ এইটা হচ্ছে দেখো আর ডিস্টেন্স, যেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আমি ওই যে বললাম পিডিএফ এ দেখো কি সুন্দর ডিটেলসে লিখেছি, এখানে আমি অত ডিটেলসে লিখতে পারবো না, তাহলে তোমাদের বোর্ডে এইটুকু জায়গার মধ্যে শেষ করতে পারবো না। ঠিক আছে, তো তোমরা মেন কাজগুলো দেখতে লাগো। তো এইখান থেকে আমরা এইখান থেকে জাস্ট একটা এক্স গভীরতা একটা পি একটা বিন্দু। ঠিক আছে, এই গভীরতাতে জি এর মানটা নির্ণয় করব। তো সেক্ষেত্রে এটাকে আমরা দুটো গোলক আকারে ভেঙে নিচ্ছি। একটা হচ্ছে দেখো এখান থেকে এটা এক্স বেদের এই যে এরিয়াটা, এই এরিয়াটা, ঠিক আছে, যেটা আমি হালকা করে সাইডেড করছি, হয়তো ভিডিওতে দেখা যেতেও পারে। তো এই এক্স বেদের খোলক,
ওকে এক্স বোধের খোলক, তার জন্য যে ফোর্সটা F1টা হয় 0, আর এই যে বাকি ভিতরে যেটা আছে যেটা ভর ধরে নিচ্ছে এম প্রাইম, অর্থাৎ আর মাইনাস এক্স, এখান থেকে এটা দেখো ডিস্টেন্স কত হবে আর মাইনাস এক্স, ঠিক আছে, আর মাইনাস এক্স ব্যাসার্ধের গোলক, এর জন্য যে ফোর্স আর মাইনাস এক্স ব্যাসার্ধের গোলক, ঠিক আছে, গোলক, সেটার জন্য ফোর্সটা হবে দেখো এফ লিখছি বা F2 লিখছি। F2টা প্রযোজ্য, F1টা 0 হবে, সেটা দেখানো যায়, তোমাদের আউট অফ সিলেবাস, তাই তোমাদেরকে দেখাতে হচ্ছে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো এই যে পয়েন্টটাতে টোটাল ফোর্স কত হবে, অতএব এখানে ধরো এম মানে এম ভরের একটা বস্তু রাখা আছে, এম ভরের বস্তুর উপর মোট বল আগেই বলেছি F1টা 0, তাহলে F সমান হবে F1 প্লাস F2, মানে অনলি F2টা থাকবে, F1টা 0, ঠিক আছে। তো F2 মানটা দেখো, F2 মানে হচ্ছে এর উপর ফোর্স কত, জি এম এম বাই আর স্কয়ার ফর্মুলা হয়তো, তো তাহলে দেখো জি, এখানে এম মানে হচ্ছে এম প্রাইম ইন্টু এম বাই আর মাইনাস এক্স তার হোল স্কোয়ার, ঠিক আছে, এখান থেকে এই ডিস্টেন্সটা হবে আর মাইনাস এক্স। এখানে এম প্রাইম মানে হচ্ছে এই যে আর মাইনাস এক্স বেদের যে গোলক তার যে ভর, ঠিক আছে, তাহলে এটা হবে দেখো জি ইন্টু 4/3 পাই আর মাইনাস এক্স তার হোল কিউব, ওকে, ইন্টু রোটা হচ্ছে সুষম ঘনত্ব ইন্টু এম, ঠিক আছে, এত কিছু পাচ্ছি ডিভাইডেড বাই আর মাইনাস এক্স তার হোল স্কোয়ার। কিছু কি বাদ দিয়েছি দেখে নিচ্ছি, একবার চেক করছি, আশা করছি কোনো বাদ দিইনি। তাহলে এখান থেকে দেখো রো এর মানটা আমরা বসিয়ে দেবো, রো এর মানটা কি বসাবো, দেখো রো মানে হচ্ছে টোটাল ভর বাই টোটাল আয়তন, মানে এম বাই 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, ক্যাপিটাল আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, সেটা মান বসিয়ে দাও। তাহলে এখান থেকে দেখো জি ইন্টু 4/3 পাই ইন্টু এখানটা দেখো একটা কেটে যাচ্ছে, এই মানটা পুরো কেটে গেলে পড়ে থাকছে আর মাইনাস এক্স, রো এর জায়গায় বসাবো বলেছি যে এম বাই 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ইন্টু ছোট হাতের এম, ওকে। তো এটা একটু 4/3 পাই কেটে যাচ্ছে, তাহলে পড়ে কে থাকছে দেখো জি ক্যাপিটাল এম ছোট হাতের এম, ঠিক আছে, ডিভাইডেড বাই আর কিউব, এটা আসছে, তার মানে জি, আচ্ছা আরেকটা আর মাইনাস এক্স আছে, আর মাইনাস এক্স, ওকে, তাহলে জি এম বাই আর স্কোয়ার ইন্টু এখানে ছোট হাতের এমটা রইলো ইন্টু আর মাইনাস এক্স বাই আর, এটাকে একটু ক্যালকুলেট করে নাও। তাহলে জি এম বাই আর স্কোয়ার মানে হচ্ছে ছোট হাতের জি, তাহলে জি ইন্টু এম, ওকে, ইন্টু 1 মাইনাস এক্স বাই আর, ওকে। তো এই হচ্ছে কাহিনী। তাহলে এটাকে দেখো ফোর্সটাকে আমরা এখন লিখবো ডব্লু বলে, ডব্লু মানে হচ্ছে এমজি, তাহলে এমজি প্রাইম বা এখান থেকে জি প্রাইম মানে হচ্ছে জি ইন্টু 1 মাইনাস এক্স বাই আর, এটাকে একটু মুছে দিচ্ছি, জি প্রাইম সমান হচ্ছে জি ইন্টু 1 মাইনাস এক্স বাই আর, ওকে, এটা হচ্ছে আমাদের রাশিমালা, ঠিক আছে, এটা দেখাতে বলেছে জি ইন্টু 1 মাইনাস এক্স বাই আর। একটি লোহার দণ্ডের উষ্ণতা 0°C থেকে 200°C পর্যন্ত বৃদ্ধি করায় দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি 1.5 সেন্টিমিটার পেয়েছে, ঠিক আছে, বৃদ্ধি পাই 1.5 সেন্টিমিটার। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান নির্ণয় করতে হবে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ফর্মুলা কি হয়, আলফা সমান 1/L ইন্টু ডিএল ডিটি, মানে কতটা দৈর্ঘ্য বাড়লো উইথ রেসপেক্ট টু উষ্ণতা বৃদ্ধি, এটা ক্যাপিটাল টিও লিখতে পারো, ডিটি মানে উষ্ণতা বৃদ্ধি। তো দেখো অ্যাকচুয়াল লেন্থ কত, আচ্ছা এখানে একটু কোশ্চেনটা ভুল আছে, ওটা 1 মিটার দৈর্ঘ্য, ঠিক আছে, কোশ্চেনটা তোমরা একটু কারেকশন করে নেবে, আমি দেখেছিলাম তোমাদেরকে যখন পিডিএফটা বানিয়েছিলাম তখনই অ্যান্সারটা বুঝে গেছিলাম যে ওটা 1 মিটার দৈর্ঘ্য হবে। তাহলে এটা হবে 1/1 ইন্টু ডিএলটা বলেছে 1.5 সেন্টিমিটার বৃদ্ধি পায়, আর ডিটিটা বলেছে যখন 200 মানে 200 থেকে 0 বিয়োগ করো, ডিটি মানে উষ্ণতা বৃদ্ধি কত হচ্ছে 0 থেকে 200, ওকে। তো এটা মান আসবে দেখো 1.5 বাই 200, এক কাজ করে 2 দিয়ে ভাগ করলে কত হবে 15 বাই 2000, ঠিক আছে, মানে 7.5 বাই 1000, তার মানে আসছে দেখো 7.5 বাই 1000 মানে হচ্ছে 0.0075 পার ডিগ্রি সেলসিয়াস, ওকে, এটা আর কি। আচ্ছা ওটা 1 মিটার না, এটা 1 সেমি আছে, এখানটাতে 1 সেমি আছে, এটা ধরে নেবে, কোশ্চেনটা একটু ভুল আছে, হ্যাঁ। তো পিডিএফে কি লিখেছি 1 সেমি না 1 মিটার দেখে নি, তবে তোমরা যদি নিয়ে থাকো কারেকশনটা করে নেবে, দেখে নেবে তো একটু, ওকে। এটা হচ্ছে মানটা দেখো, এটা অ্যান্সারটা দিয়েছে, কিন্তু বাবুরা ঠিক আছে নাও যা দিয়েছে ওই মান চলে যাবে, 7.5 ইন্টু 10⁻³ এটা হবে 7.5 ইন্টু 10⁻³ পার ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, হয়ে যাবে। পরেরটা দেখো, দুটি একই ধরনের ইস্পাতের ও তামার স্প্রিংকে একই বল প্রয়োগে প্রসারিত করা হলো, কোন স্প্রিংকে প্রসারিত করতে বেশি কার্য করতে হবে তা নির্ণয় করে। এই ধরনের ব্যাখ্যামূলক কোশ্চেনগুলো দেখো ওখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছি। দেখো ইস্পাত মানে হচ্ছে স্টিল, আমরা এক কাজ করি এটাকে স্টিল অর্থে আমরা এস দিয়ে ডিনোট করছি, আর তামা মানে হচ্ছে কপার, ঠিক আছে, আমরা এটাকে এক কাজ করি সি দিয়ে ডিনোট করছি। এখন আমরা তো জানি কাকে টানতে বেশি কষ্ট হয় গো, অবশ্যই ইস্পাতকে, যাকে টানতে যত বেশি কষ্ট একই টাইপের মানে একই ইয়ে হলে আর কি তার ইয়ং গুণাঙ্ক তত বেশি, মনে রাখবে তাহলে ওয়াই স্টিল গ্রেটার দ্যান ওয়াই কপার, ঠিক আছে। তো এখন বলেছে একই ধরনের সবকিছু,
অর্থাৎ একই ধরনের মানে কি একই দৈর্ঘ্য একই প্রস্থচ্ছেদ একই, শুধুমাত্র উপাদান দুটো আলাদা। তো প্রসারিত করা হচ্ছে কোন স্প্রিংকে প্রসারিত করতে কৃতকার্যের মান বেশি। তো দেখো আমরা লিখছি ডব্লু স্টিলটার ক্ষেত্রে কি হয় হাফ কে এক্স স্কোয়ার, ঠিক আছে, একই দৈর্ঘ্য প্রসারিত করছি। আবার এটা দেখো হাফ ইন্টু এফ বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার, এফ সমান দেখো এক্স, তাহলে হাফ ইন্টু এটা হাফ ইন্টু এফ এক্স, ঠিক আছে। তো তার মানে দেখো একই বল প্রয়োগ করছি, এটাও আবার বলে দিয়েছে, অনেক কিছু তথ্য দিয়েছে কিন্তু, ঠিক আছে। তো তামার স্প্রিংকে একই বল প্রয়োগ করা হচ্ছে, কাকে টানতে বেশি কাজ হবে। তো দেখো এক্সটা কার ক্ষেত্রে বেশি হবে, দেখো এক্সটা কার ক্ষেত্রে বেশি হবে কম হবে সেটাই অনুযায়ী আমাদের কৃতকার্য ডিপেন্ড করবে। এফটা সবার ক্ষেত্রে একই, ডব্লিউ এস বাই ডব্লিউ কপার, তাহলে আমরা লিখতে পারি হাফ অফ এফ এক্স এক্স স্টিল বাই হাফ অফ এফ এক্স কপার, ঠিক আছে, মানে এক্স এস বাই এক্স কপার। এই মানটাকে বোঝার চেষ্টা করো, এফটা একই আছে, দুজনকে একই মানে বল দিচ্ছি। এখন খেয়াল করো ওয়াই এর মানটা থেকে আমাদের এক্স এর মানটা বোঝার চেষ্টা করো, অর্থাৎ ওয়াই এর রাশিমালা কি হয় গো, পীড়ন বাই বিকৃতি, এফ বাই আলফা বাই বিকৃতি মানে হচ্ছে এক্স বাই ক্যাপিটাল এল, ধরো একই দৈর্ঘ্যের তার বলে দিচ্ছিল। তো যেহেতু আচ্ছা এখানটাকে একটু ভালো করে লিখে নি, এফ বাই আলফা এল এই দুটো একই আছে, ঠিক আছে, এফ বাই আলফা এল বাই এক্স, আচ্ছা এফ বাই আলফা ইন্টু এল বাই এক্স, তার মানে কি যাচ্ছে ওয়াই প্রপোর্শনাল টু 1/x, যাকে টানতে বেশি কষ্ট হচ্ছে তার ইয়ং গুণাঙ্ক চেঞ্জ হচ্ছে এইভাবে। যেহেতু স্টিলের ইয়ং গুণাঙ্ক সবসময় কপারের থেকে বেশি, ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো ওয়াই স্টিল, ঠিক আছে, প্রপোর্শনাল টু এক্স স্টিল, তার মানে আমরা লিখতে পারি ওয়াই স্টিল বাই, আচ্ছা এটাকে এখানে এস লেখার দরকার নেই যদিও, ওয়াই স্টিল বাই ওয়াই কপার, এটা কার হবে এক্স কপার বাই এক্স স্টিল, ক্লিয়ার। তো তাহলে বোঝো এক্স সি বাই এক্স এস, এখান থেকে উল্টোটা হচ্ছে দেখো এক্স স্টিল বাই এক্স কপার, তাহলে এটাকে আমরা লিখবো ওয়াই কপার বাই ওয়াই স্টিল, ঠিক আছে, ওয়াই কপার বাই ওয়াই স্টিল। এখন দেখো ওয়াই এস মানে স্টিলের ইয়ং স্টিল গ্রেটার দেন কপার মানে ইয়ং গুণাঙ্কের দিক থেকে, ঠিক আছে, তাহলে এখান থেকে লিখতে পারি ওয়াই এস বাই ওয়াই কপার গ্রেটার দেন 1। তো ওয়াই কপার বাই ওয়াই স্টিল আছে, তাহলে উল্টি দাও ওয়াই কপার বাই ওয়াই স্টিল লেস দেন 1, দ্যাট মিনস এখান থেকে আমরা লিখতে পারি যে ডব্লিউ সি ডব্লিউ এস বাই ডব্লিউ সি মানে স্টিল বাই কপার লেস দেন 1, অর্থাৎ ডব্লিউ এস লেস দেন ডব্লিউ সি, তার মানে কি দাঁড়ালো ডব্লিউ সি গ্রেটার দেন ডব্লিউ এস। ওকে, ম্যাথমেটিক্যালি পুরো বোঝানো হলো, তার মানে তামার তারকে টানতে বেশি কাজ করা হবে, অতএব তামার তার, আচ্ছা তামার তার টানতে মানে কতগুলো ত থ দ ধ যন্ত্রণা রয়েছে গো, টানতে যেখানে জিপটা আরসটা চলে আসছে, তামার তার টানতে, ওকে, বেশি কার্য করা হবে, বেশি কার্য করা হবে, ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। ওকে, পরের কোশ্চেনটা এসো, 2 অথবা দুটি একই ধরনের ইস্পাতের হচ্ছে, ওইটাই তো হয়ে গেল। 3 দেখাও যে রুদ্ধতাপ লেকের নতিমাত্রা সমউষ্ণ লেকের নতিমাত্রা অপেক্ষা গামা গুণ বেশি, বহুবার করানো হয়েছে, সবই কমন কোশ্চেন মনে হচ্ছে এই পেপারটাতে। দেখো এইদিকে চাপকে আর এক্স অক্ষ বরাবর ভি মানে আয়তনকে প্লট করলে রুদ্ধতাপ লেকগুলো এইভাবে সোজা নামতে থাকে, ঠিক আছে, খুব দ্রুত নামতে থাকে, এগুলো হচ্ছে রুদ্ধতাপ নতি। আমি একটু এইভাবে লিখছি রুদ্ধতাপ, আর সমউষ্ণ লেকগুলো এইভাবে একটু স্মুথলি নামতে থাকে, অর্থাৎ খাড়াটা কম হয়। ওকে, এইভাবে আমি একটু ডট ডট করে চিহ্ন দেখালাম, এগুলো হচ্ছে সমউষ্ণ। ওকে, সেটা আমাদের দেখাতে হবে যে একটু বেশি খাড়া মানে নতিটা বেশি। তো একই ফর্মুলা রুদ্ধতাপের ক্ষেত্রে তোমরা কি জানো, রুদ্ধতাপ, আচ্ছা নতি মানে হচ্ছে এখানে পি অক্ষ এদিকে ভি, তার মানে ডিপি ডিভি, ঠিক আছে, ডিপি ডিভি এটা হচ্ছে নতি। ওকে, তো রুদ্ধতাপের ক্ষেত্রে কি ফর্মুলা হয়, পি ভি টু দি পাওয়ার গামা সমান কে মানে কনস্ট্যান্ট। তাহলে ডেরিভেটিভ করে দাও, আমি অত লেখালেখিতে যাচ্ছি না, জাস্ট শুধু কাজগুলো করে যাচ্ছি, যেহেতু পিডিএফ এ খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো ডিপি ইন্টু ভি টু দি পাওয়ার গামা প্লাস পি ইন্টু গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভি, ভি এর জন্য সমান 0। তাহলে এখান থেকে ডিপি বাই ডিভি করে নাও, তাহলে এখান থেকে কি যাচ্ছে ডিপি বাই ডিভি ভি টু দি পাওয়ার গামা দিয়ে ভাগ করে দেবো, তাহলে মাইনাস গামা পি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 বাই ভি টু দি পাওয়ার গামা, ঠিক আছে, এখান থেকে একটা মাইনাস আগেই নিয়ে নাও, ডিপি ডিভি মাইনাস না দরকার নেই, এটা থাক। তো সমান হচ্ছে মাইনাস গামা পি বাই ভি। ওকে, এইটা কাহিনী। আর সমউষ্ণ লেকের ক্ষেত্রে কি হয়, সমউষ্ণ লেকের ক্ষেত্রে পি ইন্টু ভি সমান কনস্ট্যান্ট, তো সমান হচ্ছে কে ধরে নাও, তাহলে ডেরিভেটিভ করলে কি পাবো পি ডিভি প্লাস ভি ডিপি, এই কথাগুলো লিখবে যে ডেরিভেটিভ করে বা অবকলন করে পাই, আমি অত আমার জাস্ট বোঝানো নিয়ে কাজ, অত কিছু লিখছি না, একবার লিখে দিচ্ছি অবকলন, ঠিক আছে। তো তাহলে এটা হচ্ছে 0, তো এখান থেকে দেখো ইন্টু ডিপি ডিভি, ওকে সমান 0, তাহলে ডিপি ডিভি ইকুয়ালস মাইনাস পি বাই ভি, এটাকে m1 ধরো, তাহলে এটা হবে দেখো গামা ইন্টু m1। ওকে, এটাকে m1 ধরলে এটা গামা মানে গামা গুণ বেশি, অতএব লিখে দেবে রুদ্ধতাপ লেকের নতি সমউষ্ণ লেকের নতি অপেক্ষা গামা গুণ বেশি, এটা আর কি, এটা আমরা পিডিএফে লিখে দিচ্ছি, তাই আমরা ভাষাতেই এগিয়ে যাবো।
তিনের অথবা একটি আদর্শ গ্যাসকে সমউষ্ণ পদ্ধতিতে সংকুচিত করে P1 V1 T অবস্থা থেকে P2 V2 T অবস্থায় নিয়ে আসা হলো, তো অভ্যন্তরীণ শক্তির কি পরিবর্তন হয়? যুক্তি সহ লেখো। এই ধরনের কোশ্চেনগুলো সত্যি কিন্তু ফিজিক্সের মতো কোশ্চেন। ঠিক আছে, দেখো P1 V1 T এই স্টেট থেকে নিয়ে যাচ্ছি কোথায়? P2 V2 T। আবার কি সমউষ্ণ প্রক্রিয়া দেখতেই পাচ্ছ, কেন সমউষ্ণ? কারণ টিটা তো টি আছে, টিটা তো চেঞ্জ হয়নি। আর টোটাল এনার্জি বা আভ্যন্তরীণ শক্তি যেটা আমরা বলি, সেই এনার্জিটা মনে রাখবে আভ্যন্তরীণ শক্তি, অর্থাৎ আভ্যন্তরীণ শক্তি সবসময় আভ্যন্তরীণ শক্তি এটা কিন্তু টি এর উপর ডিপেন্ডেন্ট, অন্য কিছুর উপর নয়, এবং এটা একটা স্টেট ফাংশন। ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে দেখো আমরা লিখতে পারি ডি ইউ ডিটি ইট ইজ কল সিভি। আমরা যদি 1 মোল গ্যাস 1 গ্রাম সবকিছু এক ধরে নিই, তাহলে এটা তো যেহেতু ডিটি কোনো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ ডি ইউ সমান সিভি ইন্টু ডিটি। সিভিটা হচ্ছে স্থির আয়তনে আমাদের মোলার আপেক্ষিক তাপ, যদি এখানে আয়তনটা দেখতে পাচ্ছি চেঞ্জ হয়েছে। তো মোট কথা এই সম্পর্কটা থেকে আমরা লিখতে পারি ডিটি সমান 0, অতএব আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 0। দ্যাট মিনস আভ্যন্তরীণ শক্তি কোনো পরিবর্তন হয় না, এটাই আমাদের যুক্তি। যাহাই ভাষায় বলিলাম তাহাই লিখি বা তাহাই ওখানে লেখা রয়েছে। পরের কোশ্চেন এসো, 4টা। 57 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 মোল হিলিয়াম গ্যাসকে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 মোল আর্গনের সঙ্গে মেশানো হলো, ওই মিশ্রণের উষ্ণতা কত হবে? তোমরা এখানে একটু ভালো করে লিখে নেবে যে মিশ্রণের আগে এবং পরে টোটাল আভ্যন্তরীণ শক্তি একই থাকে, এই কথাটা লিখবে। কোথা থেকে আসছে এই শব্দটা? সেটা হচ্ছে আভ্যন্তরীণ শক্তি বা শক্তির কনজারভেশন ল। ঠিক আছে, মিশ্রণের আগে সমান মিশ্রণের পরে, আমি শর্টে লিখছি আর কি, খুব শর্টে যাবো, মিশ্রণের পরে মোট আভ্যন্তরীণ শক্তি। তোমরা ওই কথাটা একটু ভালো করে লিখে নেবে। ঠিক আছে, মোট আভ্যন্তরীণ শক্তি মানে মিশ্রণের আগের মোট আভ্যন্তরীণ শক্তি আর মিশ্রণের পরে আভ্যন্তরীণ শক্তি সমান। তাহলে আভ্যন্তরীণ শক্তি ফর্মুলা কি হয়? 3/2। দেখো এখানে কিসে কিসে দিয়েছে, আর্গন দিয়েছে আর হিলিয়াম দিয়েছে, তাহলে N1 N, আচ্ছা এটা আমি লিখছি, এক কাজ করে এইভাবে লিখি আগে, ই আর্গন, ঠিক আছে, প্লাস ই হিলিয়াম ইকুয়াল টু ই মিক্সচার, মানে টোটাল এনার্জি অফ মিক্সচার। ওকে, তাহলে এখান থেকে দেখো 3/2, আচ্ছা 1 মোল বলেছে, তাহলে 3/2 N, আর এর মান আর, ঠিক আছে, টি আর্গনের টেম্পারেচার কত দিয়েছে তারা একটু চেক করে নি। আর্গনের সঙ্গে মানে 27 ডিগ্রি সেলসিয়াস, অবশ্যই কেলভিন করে নেবে, 27 প্লাস 273 সমান, আচ্ছা এটা প্লাস হবে। এরপর হচ্ছে হিলিয়াম, হিলিয়ামটা 57, তাহলে 3/2 এনটা 1 মোল দিয়েছে আর, ঠিক আছে, হিলিয়ামের এনার্জি কত হবে এখানে 57 মানে 273, আচ্ছা 273 আগে লিখলে চলতো, প্লাস 57 ইকুয়াল টু ই মিক্সচার। দেখো ই মিক্সচারটা কিভাবে আসছে, ই মিক্সচার মানে দুটো তো মোল যোগ হয়ে যাচ্ছে, যেখানে মোলটা কিন্তু ডবল হয়ে যাবে, এটা খেয়াল রাখবে। তাহলে এটা হবে 3/2 ইন্টু 2, মানে 1 মোল 1 মোল, এটা হয়ে গেল 2 মোল ইন্টু আর ইন্টু টেম্পারেচার টি ধরো। এবার সবকিছু আমরা কাটাকাটি করবো, এই 3/2 আর 3/2 আর 3/2 আর কেটে দাও, তাহলে পরে কি রইলো খেয়াল করো, এখানে 27 273 হয় 300 প্লাস 273 57 কত হচ্ছে 330 ইকুয়ালস 2 ইন্টু টি, তাহলে এটা হবে 2t। তাহলে টি এর মান কত পাচ্ছি 630/2, মানে হচ্ছে 315 কেলভিনে। তাহলে 315 মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে দেখো 42 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ মিক্সচারের যে টেম্পারেচার সেটা হবে 42 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, পরের কোশ্চেন এসো, একটি গ্যাস মিশ্রণে 16 গ্রাম হিলিয়াম, গামার মান 5/3, 16 গ্রাম অক্সিজেন, গামার মান 7/5 দেওয়া আছে, মিশ্রণের গামা সিপি/সিবি এর মান কত বার করতে হবে। এই ধরনের কোশ্চেন আগেই বলেছি, যদি তোমরা খুঁজে না পাও তাহলে কিন্তু অ্যাভয়েড করবে, না হলে ডিটেলসে করে যাবে। কোশ্চেনটা সোজা কিন্তু গলি দেয় প্রচুর, কারণ অনেকগুলো ডাটা থাকে। ঠিক আছে, তো দেখো কোশ্চেনটাতে আমরা সলভ করছি আমাদের 4-এর অথবা। তো গামার যে মিক্সচার যে ফর্মুলা, সেই ফর্মুলাটা মুখস্থ রাখবে, N1CP1 প্লাস N2CP2 ডিভাইডেড বাই N1CV1 প্লাস N2CV2। ঠিক আছে, সিপি জানো, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। ওকে, তো আমাদের যে আরো কিছু ফর্মুলা আছে, সিপি/সিবি সমান হচ্ছে গামা, সিপি মাইনাস সিবি সমান হচ্ছে আর, এই ফর্মুলাগুলোকে একটু কাজে লাগাবে। আমাদের কিছু তথ্য দিয়ে দিয়েছে, দেখো 16 গ্রাম হিলিয়াম, 16 গ্রাম অক্সিজেন। আচ্ছা এক কাজ করি, আমরা কিছু তথ্য লিখে নিচ্ছি। দেখো 16 গ্রাম হিলিয়াম, 16 গ্রাম হিলিয়াম মানে কত মোল হিলিয়াম, 16 গ্রাম হিলিয়াম, হিলিয়ামের কত হয় পারমাণবিক সংখ্যা দেখো 2, তাহলে 16 বাই পারমাণবিক ভর কত হয় 4, মানে হচ্ছে 4 মোল। এটা কার জন্য লিখছি, ধরে নাও হিলিয়ামটাকে আমি N1 লিখছি। ঠিক আছে, আর 16 গ্রাম অক্সিজেন, 16 গ্রাম অক্সিজেন এটার মানে কি হচ্ছে দেখো তো, এটার ক্ষেত্রে দেখো 16 গ্রাম অক্সিজেনের যে পারমাণবিক ভর সেটা হচ্ছে দেখো 32 গ্রাম, তাহলে এটা হবে 16/32 মানে হচ্ছে হাফ। এটা কার জন্য লিখছি আমি N2,
মানে অক্সিজেনের জন্য লিখছি, ঠিক আছে। তাহলে Cp1 যে এগুলো লিখবো, অর্থাৎ এখানে গামা ওয়ান মানে হচ্ছে আমরা কার জন্য লিখবো, আমরা ওয়ান লিখছি কাকে, হিলিয়াম। তাহলে গামা ওয়ানটাকে ধরে নাও হিলিয়ামের জন্য 5-3, ঠিক আছে, গামা ওয়ান 5-3, আর গামা টুটাকে ধরে নাও 7-5, মানে দ্বিপরমাণু গ্যাসের জন্য একটু কমছে আর কি। ওকে, এই তথ্যগুলো থেকে আমাদের আরো কিছু তথ্য বার করে নিতে হবে। কি করতে পারি, দেখো এই দুটো তথ্য থেকে আমরা আরেকটা জিনিস জানি যে সিপি সমান হচ্ছে গামা আর বাই গামা -1। দেখো এইখান থেকে আমরা আরেকটা জিনিস বার করে নিচ্ছি, সিপি কে এই যে এই সমীকরণটা, সিপি কে সিবি দিয়ে ভাগ করো, মাইনাস সিবি বাই সিবি মানে 1, আর বাই সিবি, ঠিক আছে। তাহলে এখান থেকে গামা -1 সমান আর বাই সিবি, এখান থেকে পাই দেখো সিবি সমান আর বাই গামা -1, এই তথ্যটা প্লট করব। অতএব CV1 দেখো আমরা কি পাচ্ছি, গামা 1 মানে কত, 5-3, তাহলে আর বাই 5-3 -1, সব মানগুলো বসাতে হবে আর কি। 5-3 -1 মানে 2-3, উপরে উঠলে 3-2 আর CP1 সেটাকে আমরা কি লিখবো, অবশ্যই এটা লিখবো যে গামা আর বাই গামা -1, এইখান থেকে আর কি এইটা যে আছে দেখো, তার মানে এটা হবে 5-3 ইন্টু আর বাই 5-3 -1 মানে 2-3, তাহলে কাটাকাটি করলে কত হয়, 5/2 ইন্টু আর। এতগুলো তথ্য লাগবে। একইভাবে CV2 বার করতে হবে। CV2 দেখো আর বাই এখানে 7/5 হবে, তাহলে আর বাই 7/5 -1 কত হয়, 7/5 -1 মানে হচ্ছে তোমার 2/5, তাহলে এটা হবে 5/2 আর। ওকে, আর CP2 মান কত দাঁড়াচ্ছে, দেখো এখানে গামা আর বাই এটা, তো গামা আর মানে হচ্ছে 7/5, অর্থাৎ আমি একটু লিখে রাখছি CP2, এখানে লিখে রাখছি CP2 মানে হচ্ছে গামা মানে হচ্ছে 7/5, ঠিক আছে, এইটা আর বাই নিচে আসলো কত, 7/5 -1 মানে হচ্ছে 2/5, কাটাকুটি করে দাও, 7/2 আর। এতগুলো তথ্য আমাদের লাগবে। তো ওকে, বসিয়ে যাচ্ছে একে একে। ওই দিকটা যেমন খেটেছি, এই দিকটা বেশি খাটুনি নাই। N1 বসাও, N1 মানে 4 আর N2 মানে হাফ, আগে বসিয়ে নাও। এটা 4 CP1 প্লাস এটা হচ্ছে হাফ CP2 ডিভাইডেড বাই এখানে 4 প্লাস এটা প্লাস হাফ, ঠিক আছে। এই তথ্যগুলো লিখে রাখলাম আমার সুবিধার্থে। CP1 বসাও, CP1 মানে 5/2 আর, CP1 মানে 3/2 আর, তাহলে এখানে হবে কত, 5/2 আর, এটা হবে 3/2 আর। ওকে, এবার CV2 বসাও। CP2 মানে হচ্ছে দেখো এটা আসছে দেখো 7/2 আর CV2 মানে 5/2, তাহলে 7/2 আর, এটা হবে 5/2 আর। তো এখানে যোগে একটু ভুল হয়ে গেছিল, আর গুলো সব কাটিয়ে দাও, ঠিক আছে, আর গুলো কাটিয়ে দিচ্ছি, 2 গুলো একটা করে কাটিয়ে দাও। ওকে, পড়ে থাকছে দেখো 4-5 20, আচ্ছা এইভাবে লিখছি 20 প্লাস 7/2, নিচে পড়ে থাকছে 4-3 12 প্লাস 5/2, যোগ করো 40 আর সাথে 47/2, আর এখানে আছে 12 আর 2 24 আর 5 29/2, কত পাচ্ছি 47/29। এই মানটা প্রায় আসছে দেখো 1.62, এখানে মানটা 1.58 দিয়েছে, উত্তরটা মেবি ভুল আছে, ঠিক আছে, কাছাকাছি মান এসছে কিন্তু একটু ভুল আছে মনে হচ্ছে, ঠিক আছে। তোমরা একটু ক্যালকুলেশনটা চেক করে নেবে, আশা করি ভুল কোথাও নেই, কারণ পিডিএফ এই মানটা এসেছিল। পরের কোশ্চেন এসো। পরের কোশ্চেন কি বলেছে, 4 হয়ে গেল, 5টা। জলের উপর সৃষ্ট তরঙ্গ সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করে, তরঙ্গ দৈর্ঘ্য 25 সেন্টিমিটার হলে সেকেন্ডে কটি তরঙ্গ উৎপন্ন হয়। সেকেন্ডে কটা তরঙ্গ উৎপন্ন হওয়া মানেই হচ্ছে তার কম্পাঙ্কটা বার করো। তো দেখো এস সমান বলেছে 2 মিটার, ঠিক আছে, আর সেক্ষেত্রে তরঙ্গর যে বেগ, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান দিয়েছে, ল্যামডা সমান 25 সেমি। ওকে, তো এস সমান 2 মিটার মানে 200 সেমি করে নাও, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো এস সমান তো ভিটি, এস সমান আমরা জানি ভিটি, তো এস এর মান 200 বসাও, ভি এর মান টিটা হচ্ছে টিটা কত, টিটা 1 সেকেন্ডে, তাহলে ভি সমান 200 সেমি পার সেকেন্ড, ঠিক আছে। আবার সি মানে নিউ ল্যামডা কিংবা ভি সমান নিউ ল্যামডা, এটা বসাও, ভি সমান হচ্ছে নিউ ল্যামডা, এই নিউটা বার করতে হবে। তাহলে ভি এর মান হচ্ছে দেখো এটা বসিয়ে দাও, 200টা এখানে বসিয়ে দাও 200, আর নিউটা কত, ল্যামডাটা বলেছে 25 সেমি, তাহলে নিউটা হবে দেখো 8, তাহলে 8 হার্জ মানে হচ্ছে, অতএব সেকেন্ডে যতগুলো কম্পাঙ্ক সেটাই সেকেন্ডে ততগুলো তরঙ্গ তৈরি করে, ঠিক আছে। তো সেকেন্ডে 8টি তরঙ্গ তৈরি করবে। ওকে, এটাই আমাদের অ্যান্সার। পরের কোশ্চেন, প্রতিধ্বনি কাকে বলে, এটি কিভাবে সৃষ্টি হয়, না যখন আমাদের যে শব্দ উৎস থেকে উৎপন্ন শব্দ সামনে কোনো একটা বাধা, মানে কোনো একটা বাধাতে প্রতিফলিত হয়ে ফের ব্যাক করে ফিরে আসে এবং 1/10 সেকেন্ডের পরে আমাদের কানে এসে পৌঁছায়, তখন আমরা দুটো শব্দকে আলাদাভাবে দেখতে পাই, মানে সরি আলাদাভাবে শুনতে পাই। তো ঠিক আছে, কবে থেকে আবার কান দিয়ে দেখতে পেলাম আমরা, ও আচ্ছা। তো যাই হোক, তো তাহলে এই যে আলাদা করে শোনার যে ঘটনাটা, এটা হচ্ছে প্রতিধ্বনি। আর এটি কিভাবে সৃষ্টি হয়, অবশ্যই তার জন্য কমপক্ষে 16.5 মিটার থেকে বেশি দূরত্ব থেকে আমাদের যে প্রতিধ্বনি, মানে আমরা একটা নিজেরা শব্দ করছি সেটা আমরা শুনবো,
প্লাস এখান থেকে ধরো দূরে একটা কোনো প্রতিফলক আছে, সেখান থেকে ব্যাক করে কানে আসবে, সেটা অবশ্যই 0.1 সেকেন্ডের থেকে বেশি সময় হবে। এই যে কোশ্চেনগুলো এগুলো কিন্তু খুব সুন্দর করে দেখো, একবার পিডিএফ এ লেখা আছে, নমুনাটা একবার দেখে নিচ্ছ, ঠিক আছে। পরে কোশ্চেন এসো, সেকশন বি, মানে অ্যাকচুয়ালি পরিস্থিতির ডিসিশন চেঞ্জ করতে বাধ্য করে। এক ডিসিশন নিয়েছিলাম যে শুধু ভিডিও দেবো, পিডিএফ আসবে না, এখন ডিসিশন নিচ্ছি না, দুটোই আসবে এবং টাইমের মধ্যে শেষ করা যতটা দ্রুত সম্ভব আমরা চেষ্টা করে যাচ্ছি, ঠিক আছে। 6টা, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ ভূকেন্দ্রকে কেন্দ্র করে একটি বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করে। দেখা হচ্ছে উপগ্রহটি বেগ ও আবর্তন কাল তার ভরের উপর নির্ভরশীল নয়। আচ্ছা, ধরে নিচ্ছি উপগ্রহটার ভর হচ্ছে m, তো তার ভরের উপর নির্ভরশীল নয় বলেছে, তার বেগ এবং আবর্তন কাল। তো অনেকবার করেছে কোশ্চেনটা, মানে পৃথিবীর ভর, এটা ধরো পৃথিবী, ঠিক আছে, এটার ভরের উপর নির্ভর করবে, কিন্তু উপগ্রহটা নিজস্ব ভর, এটা ধরো উপগ্রহটা কক্ষপথ, ঠিক আছে, এটা ধরো কক্ষপথ। তো এখান থেকে এই যে ডিস্টেন্স, এটা হচ্ছে r, ওকে, আর মানে হচ্ছে এই টোটালটা, এটা হচ্ছে r, ধরো ক্যাপিটাল R, আর এখান থেকে h, এই ডিস্টেন্সটা হচ্ছে h, ওকে। তো r প্লাস h, আর মানে হচ্ছে r প্লাস h, আর এইখানটা ধরো আমাদের উপগ্রহটা বিরাজ করছে, ঠিক আছে। উপগ্রহ আঁকা দরকার নেই, তোমরা বুঝতে পারবে। তো এটা হচ্ছে, এটা ডানা পাকনা, যাই হোক একটা কিছু বুঝে নাও। তো এইখানটা হচ্ছে উপগ্রহটা বিরাজ করছে, ওকে। তো এই উপগ্রহটার ভর হচ্ছে ধরো m, এখানে দেখাতে হবে যে ছোট হাতের m এর উপর ডিপেন্ডেন্ট নয়। তো সেক্ষেত্রে কি লিখবে, অভিকেন্দ্র বল যোগান দেয় কে, এদের এফসি মানে সেন্ট্রিপেটাল ফোর্স, এদের যে গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষীয় আকর্ষণ বলই যোগান দেয়। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি এফসি মানে হচ্ছে mv²/r, mv² মানে হচ্ছে এখানে ভিটা হচ্ছে সে কতটা দ্রুতি নিয়ে ছুটছে সেটা, সমান fg মানে জি ক্যাপিটাল M ছোট হাতের m/r², ওকে। তাহলে এখান থেকে v² সমান gm/r, তাহলে এখান থেকে দেখো v মানে হচ্ছে √gm/r, এখন gm এর জায়গায় লিখতে পারো যে আবর্তন কাল। দেখো এটা m নিরপেক্ষ, ছোট হাতের m নেই, তাই না, তার মানে তার যে বেগ এটা উপগ্রহটার ভরের উপর নির্ভর করে না। আবার t সমান দেখো 2πr/v, ওকে, তার মানে 2πr/v মানে হচ্ছে √gm/r, এটাকে ক্যালকুলেট করা হয় দেখো 2π√r³/gm, ওকে। এখানেও দেখো m নেই, ছোট হাতের m নেই, তার মানে বলতে পারি যে হ্যাঁ m এর উপর ডিপেন্ড করছে না, ঠিক আছে। লেখালেখিগুলো তোমরা করবে, আমরা জাস্ট মেন কাজগুলো করে যাচ্ছি, ওকে। 6 অথবা ভূপৃষ্ঠ থেকে একটি বস্তু ইউ প্রাথমিক বেগে উল্লম্বভাবে ঊর্ধ্বমুখে উৎক্ষিপ্ত করা হলো। দেখা হচ্ছে বস্তু যে সর্বোচ্চ দূরত্ব h পর্যন্ত উপরে ওঠে তার মান হবে h এর মান একটা জানতে চেয়েছে, আর বলেছে এখান থেকে মুক্তিবেগের রাশিমালাটা নির্ণয় করো, ওকে। এই কোশ্চেনটা বহুবার, মানে প্রত্যেকটা কোশ্চেন এই পেপারে তোমরা অলরেডি কমন পাচ্ছ। আর আগেই বলেছি যে কমপক্ষে 10টা পেজ যখন তোমরা করে ফেলবে তোমাদেরকে আর রাখে কে, কোনোটায় আটকাবে না, ঠিক আছে। আর আমাদের এখানে অলরেডি মনে হচ্ছে 10টা পেজ দেওয়া হয়ে গেছে তোমাদের জন্য, 12 তো হয়ে গেছে, 11 এর জন্য প্রায় হয়ে গেছে, ওকে। 4 একে 5 2 7, 7-8টা পেজ তো অলরেডি হয়ে গেছে, 8টা পেজ এটা নিয়ে চলছে, ঠিক আছে। তো দেখো 6 অথবা, তো আমরা কি করব, ধরো এটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে, পৃথিবীর এটা হচ্ছে পৃষ্ঠ, এখান থেকে একটা বস্তুকে ইউ প্রাথমিক বেগে ছড়া হচ্ছে, এইখানে ধরো বস্তুটা অবস্থান করছে এই জায়গাটা, ঠিক আছে, ছোট হাতের m। তো আমি নাম দিচ্ছি, এটা ধরো a বিন্দু, এটা হচ্ছে b বিন্দু। আমরা কি কাজ করব, এক a বিন্দুতে শক্তি যে সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করো, a বিন্দুতে মোট গতিশক্তি সমান b তে মোট, মানে সরি মোট শক্তি সমান b তে মোট শক্তি। আর হ্যাঁ, এইখানে যে আমরা যে কক্ষপথটা প্রতিষ্ঠা করেছি, ধরো এটা হলো r ব্যাসার্ধের, মানে এখান থেকে r ব্যাসার্ধ, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু খেয়াল রাখবে ওইখানে যে মোট যে স্থিতিশক্তি রাশিমালাটা, আমরা একটু লিখে নিচ্ছি স্থিতিশক্তি, অর্থাৎ স্থিতিশক্তির রাশিমালাটা মনে রাখবে তোমরা একটু, এটা হচ্ছে এফ পি বলে লিখছি, ঠিক আছে। ও সরি, পোটেনশিয়াল এনার্জি ধরো ইপি, সেটা হয় -gm/m/r এটা। আর মোট যে গতিশক্তি, গতিশক্তি মানে হচ্ছে দেখো, গতিশক্তি মানে হচ্ছে ½ mv²। তো এটাকেও লেখা যায় gmm/2r, ওটা না লেখে আমাদেরকে এইভাবেই রাখতে হবে, নাহলে এক্সপ্রেশনটা আবার আসবে না, ঠিক আছে। এই ½ mv² জায়গায় এটা লেখা চলবে না, তাহলে এক্সপ্রেশনটা আনতে পারবো না, ভিটা রাখতে হবে। তো দেখো তাহলে ই এ সমান হচ্ছে ই বি, এটা হচ্ছে মোট শক্তি, মনে থাকবে মোট শক্তি। দেখো এতে যখন পাঠাচ্ছি তখন তার গতিশক্তি কত, ½ mv², এখানে ইউ বলেনি ভি বলেছে, ½ mv² প্লাস এইখানে মোট স্থিতিশক্তি, দেখো এইখান থেকে ডিস্টেন্স, এই সেন্টার থেকে ডিস্টেন্সটাকে ভাবো, তখন হবে gmm/r। তো এখানে ছোট হাতে আর জায়গায় বড় হাতে আর ভাবো, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এখান থেকে এতটা, ঠিক আছে। তাহলে এটাকে লিখবে -gmm/ বড় হাতের r ইকুয়ালস, আচ্ছা ই বি তে স্থিতিশক্তি এবং পটেনশিয়াল এনার্জি, মানে স্থিতিশক্তি গতিশক্তি ভাবো, সর্বোচ্চ হাইটে যখন পৌঁছে যায় তখন ভিটা কিন্তু 0, এখানে গিয়ে ম্যাক্সিমাম হাইটে গিয়ে সে মুহূর্তের জন্য থেমে যায়। তো তাহলে স্থিতিশক্তিটা কত হবে, আর গতিশক্তি কত, গতিশক্তি মানে হচ্ছে 0, আর স্থিতিশক্তি হবে দেখো এইখান থেকে এটা হচ্ছে কত হাইট, আর এখান থেকে এটা হচ্ছে এইচ উচ্চতায় পাঠানো হচ্ছে, ঠিক আছে, এইচ উচ্চতায়।
তার মানে এখান থেকে অ্যাকচুয়ালি হাইটটা মাপা, ও বিন্দু থেকে মানে পৃথিবীর কেন্দ্র থেকে সবকিছু ভাবা হবে। তাহলে আর প্লাস এইচ, অর্থাৎ এটা আসবে মাইনাস জি এম এম বাই আর প্লাস এইচ। বোঝাতে পেরেছি? টোটাল আমি এনার্জি কনজারভেশন ল অ্যাপ্লাই করলাম। প্রথমে হচ্ছে এ বিন্দুতে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, এটা হচ্ছে বি তে গতিশক্তি স্থিতিশক্তি। বি তে ম্যাক্সিমাম হাইট উঠে যাওয়ার পর মুহূর্তের জন্য স্থির হয়, তাই তার সেখানে তার গতিশক্তিটা 0। ঠিক আছে, এই মানগুলো একটু ক্যালকুলেশনের মধ্যে নিয়ে এসো, দিয়ে আমাদের কি বার করতে হবে সেটাকে ফলো করো। বার করতে হবে এইচটা, তার মানে এইচটাকে আলাদা করে নেবো। আর একটা কাজ আমরা করবো, এখানে ক্যাপিটাল জি এমটা দেওয়া নেই, তাহলে আমরা কাজ করবো জি মানে হচ্ছে, আচ্ছা এটা আমি ছবির ভিতর লিখি, নাহলে আমি লেখার জায়গা পাবো না। জি মানে হচ্ছে জিএম বাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল জি এম এর জায়গায় কি লিখে দেবো, জি আর স্কোয়ার, এইটাকে লিখবো। এটা বসিয়ে ক্যালকুলেট করে দেখো হয়ে যাবে। অর্থাৎ এই ছোট হাতের এম, ছোট হাতের এম, ছোট হাতের এম কেটে দিলাম। তাহলে পড়ে থাকছে ভি স্কোয়ার বাই 2 মাইনাস জি এম এর জায়গায় কি লিখবো বলেছি, জি আর স্কোয়ার বাই আর, এটা সমান মাইনাস জি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ। ঠিক আছে, বা এখান থেকে ভি স্কোয়ার বাই 2 মাইনাস জি আর সমান হচ্ছে মাইনাস জি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ। আচ্ছা আমাদেরকে বার করতে হবে তো এটা, তাহলে তো একটু ক্যালকুলেশন, এইচটাকে বার করতে হবে। এক কাজ করি, বা ভি স্কোয়ার মাইনাস 2 জি আর বাই 2 সমান হচ্ছে মাইনাস জি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ। উল্টে দাও, তাহলে এখান থেকে দেখো 2 বাই ভি স্কোয়ার মাইনাস 2 জি আর সমান, এটাকে উল্টে দাও, আর প্লাস এইচ বাই জি আর স্কোয়ার। ঠিক আছে, তো জি আর স্কোয়ার এদিকে গুণ করে দাও, তাহলে এখান থেকে 2 জি আর স্কোয়ার বাই ভি স্কোয়ার মাইনাস 2 জি আর সমান দেখো আর প্লাস এইচ। তো এইচটা রেখে দাও, আরটাকে এদিকে বিয়োগ করে দাও। লিখবো কোথায় আর ক্যালকুলেশনই বা করবো কোথায়? ঠিক আছে, যতটা পারি টানি, তারপর নয় জায়গা খুঁজে নেবো। ওকে, 2 জি আর স্কোয়ার বাই ভি স্কোয়ার মাইনাস 2 জি আর মাইনাস আর ইকুয়াল টু এইচ। তো এটাকে আমরা ক্যালকুলেশনটা এখানে করছি, ছবি মুছে দিচ্ছি এরপর, আর ছবি লাগবে না। ঠিক আছে, তো দেখো ছবিটা যদি মুছে দিই, আমাদের এই টার্মটাও মুছে দিচ্ছি, জিএম বাই আর স্কয়ার, এটা অলরেডি মানে বলে দিচ্ছি, লিখে নিচ্ছি আশা করি। তো তাহলে কি পাচ্ছি, এটাকে একটু ক্যালকুলেট করো। এটা ক্যালকুলেশনটা করলে আসে জি 2 জি আর স্কয়ার মাইনাস ভি স্কয়ার আর মাইনাস ভি স্কয়ার আর মাইনাস আর ইন্টু 2 জি আর, মানে প্লাস, এখানে প্লাস হচ্ছে 2 জি আর স্কয়ার নাকি না মাইনাস হবে, সমান হচ্ছে এইচ বাই, দাঁড়া দেখছি, বাই ভি স্কোয়ার মাইনাস 2 জি আর ইকুয়াল টু এইচ। তো এইখানে একটা মাইনাস ছিল, এই যে মাইনাসটা, এই মাইনাসটা দিতে ভুলে গেছি, তাহলে এটা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে আবার। আচ্ছা এইদিকে মাইনাস করে নিচ্ছি, এইখানটা মাইনাস করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এক কাজ করে এখানটা মাইনাস করে দিই। ঠিক আছে, তাহলে কেটে যাচ্ছে। তো এখান থেকে দেখো মাইনাস ভি স্কোয়ার আর বাই ভি স্কোয়ার মাইনাস 2 জি আর সমান এইচ। তাহলে মাইনাসটা গুণ করে দাও, এইচ মানে হচ্ছে ভি স্কোয়ার আর বাই ভি স্কোয়ার, আচ্ছা 2 জি আর মাইনাস ভি স্কোয়ার হয়ে যাবে এখানটা, 2 জি আর মাইনাস ভি স্কোয়ার। ওকে, এটা দেখো দেখাতে বলেছে ভি স্কোয়ার আর, ভি এর জায়গায় ইউ বলেছে নাকি, তাহলে ইউ লিখলেই তো ভালো হতো। আবার কেন চেঞ্জ, ইউ স্কোয়ার আর বাই 2 জি আর মাইনাস ইউ স্কোয়ার। ঠিক আছে, অসুবিধা নেই, আমি ইউ এর জায়গায় ভি লিখে ফেলেছি, তো আমরা চেঞ্জ করে নেবো, ওটা কোনো ব্যাপার না। ওকে ওকে, দিয়ে বলছে এখান থেকে মুক্তিবেগের রাশিমালা। মুক্তিবেগ মানে কি, পৃথিবী পৃষ্ঠ থেকে যে বেগে ছুঁড়ে দিলে আর পৃথিবীতে ফিরে আসে না, মানে এইচটা অসীমে চলে যায়, অর্থাৎ হাইটটা প্রচুর ডিস্টেন্সে চলে যায়। সেক্ষেত্রে আছে, এগুলো একটু মুছে দিই। তো হাইটটা যখন অসীমে চলে যাবে, ঠিক আছে, তার মানে মুক্তিবেগের ক্ষেত্রে এখানে লিখবে, মুক্তিবেগের ক্ষেত্রে ভিটাকে লিখছি ভিই এসকেপ ভেলোসিটি, তখন এইচটাকে লিখছি ইনফিনিটিভ। ঠিক আছে, তাহলে এখান থেকে মান বসাও, ইনফিনিটিভ সমান এইচ সমান এখান থেকে ইউ মানে ভি স্কোয়ার ইন্টু আর বাই 2 জি আর মাইনাস ভি স্কোয়ার। ওকে, উল্টে দাও, 1 বাই ইনফিনিটি করে দাও, তাহলে 1 বাই ইনফিনিটি মানে এই দিকটা হয়ে যাবে দেখো 0 সমান হচ্ছে দেখো, বা আমরা একটু লিখছি দাঁড়াও, তো এখান থেকে 2 জি আর বাই ভি স্কোয়ার, 2 জি আর মাইনাস ভি স্কোয়ার বাই ভি স্কোয়ার আর সমান 1 বাই ইনফিনিটি মানে 0। তাহলে কি পাচ্ছি, 2 জি আর সমান ভি স্কোয়ার। ঠিক আছে, বা এখান থেকে আবার লিখে দিচ্ছি ভিই সমান হচ্ছে দেখো রুট 2 জি আর, এটাই তো আমাদের এসকেপ ভেলোসিটি ফর্মুলা, রাশিমালা হয়, তোমরা একটু ভালো করে নেবে, এটা 2 জি আর। ঠিক আছে, অর্থাৎ এসকেপ ভেলোসিটি রুট 2 জি আর। ওকে, আচ্ছা ঠিক আছে, না পরেরটা, এর থেকে মুক্তিবেগের মান হয়ে গেছে। ওকে, পরের 7-টা আর এর মাত্রিয় সংকেত একক ও মান নির্ণয় করো। দেখো 6 কোশ্চেনটা আর বলতে পৃথিবীর ব্যাসার্ধ ছিল, এখানে আর মানে কিন্তু সেটা নয়, পিভি সমান এনআরটি গ্যাস কনস্ট্যান্ট। ঠিক আছে, পিভি সমান এনআরটি, আরটা হচ্ছে গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়। ওকে, এটা বলেছে। তো এখান থেকে আর এর মান বার করলাম, পিভি বাই এখান দেখো এন ইন্টু টি। পিভি মানে হচ্ছে দেখো এনার্জি, এনার্জি মানে হচ্ছে জুল, তাহলে এটা হবে জুল বাই এন মানে মোল ইন্টু টি মানে কেলভিন। ঠিক
ঠিক আছে, আমাদের বার করতে হবে মাত্রিয় সংকেত, তাই তো নাকি? ঠিক আছে, এককটা আগে লিখছি, তাহলে এটা হবে জুল মোল ইনভার্স ইন্টু কেলভিন ইনভার্স, এটা হচ্ছে একক। ঠিক আছে, মাত্রিয় সংকেত দেখো, মাত্রিয় সংকেত বসানোর জন্য কি করব, জুল মানে হচ্ছে কৃতকার্য, মানে m l² টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই মোল, তাহলে মোল মানে হচ্ছে এটা মোল ইন্টু কেলভিন, কেলভিনটাকে এটা লিখছি বা থিটা লেখা যায়, কেলভিনটাকে অ্যাকচুয়ালি মাত্রা সংকেত ভাবে থিটা লিখি, তাহলে এটাকে লিখবো m l² টি টু দি পাওয়ার -2 থিটা টু দি পাওয়ার -1 মোল ইনভার্স। ওরে বাপরে কত বড় গো। ঠিক আছে, ওই লিখতে হবে। আর মান এসআই তে একটা যে কোনো একটা মান লিখে দেবে, এসআই 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, একটা মানে লিখবে, বাকি লেখা দরকার নেই। এসআই তে হলে 8.314, সিজিএস 8.314, তার সাথে 10⁻7 গুণ থাকে, আর আর্টিকেল লিটার অ্যাটমসফিয়ারে 0.082। ঠিক আছে, আচ্ছা, সাতের অথবা হয়ে গেল না, পৃষ্ঠ টান ও পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্ক, সাতের অথবা ওটা লিখতে বলেছে, তাহলে পৃষ্ঠ টান এস সমান পৃষ্ঠ শক্তি, ঠিক আছে, পৃষ্ঠ শক্তি বাই ক্ষেত্রফল, অতএব একক ক্ষেত্রফলে সঞ্চিত পৃষ্ঠ শক্তি, এটা হচ্ছে পৃষ্ঠ টান। শর্টে লিখে দিলাম, বুঝে নাও। আচ্ছা, পরেরটা, 1 সেমি কিউব আয়তনের 1 গ্রাম জলকে 1 অ্যাটমসফিয়ার চাপে ফোটালে 1671 সেমি কিউব আয়তনের স্টিমে পরিণত হয়। জলের বাষ্পীভবনের লিন তাপ 540 ক্যালোরি পার গ্রাম হলে আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি এবং সম্পাদিত বাহ্যিক কার্যের পরিমাণ নির্ণয় করো। 1 অ্যাটমসফিয়ারের মান দিয়ে দিয়েছে, আর কিছু দিয়েছে, অনেক কিছু দিয়েছে। ওকে, আচ্ছা, ডিডব্লিউ মানে কৃতকার্য, ওকে, কৃতকার্য, এটা মানে কি হয় পিডিভি। ওকে, পি মানে হচ্ছে দেখো 1 অ্যাটমসফিয়ার বলে দিয়েছে, তাহলে পি এর মান 1.013 10 টু দি পাওয়ার 5 এসআই তে, 1.013 10 টু দি পাওয়ার 5 এসআই তে। আর ডিভিটা মানে হচ্ছে ভলিউমটা কতটা চেঞ্জ হচ্ছে, ছিল 1 সেমি কিউব, হয়েছে 1671 সেমি কিউব, তাহলে 1671 মাইনাস 1, এটাকে একটু ক্যালকুলেট করে নাও, ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু 1670, এটা এসআই তে আসছে তো, তার মানে দাঁড়াও, সেমি কিউব আছে, সেমি কিউব কিন্তু এটা আমরা এসআই তে বসাইছি, তাহলে একটা ভুল হয়েছে। এইখানে এক কাজ করা, সেমি কিউবটাকে আমরা মিটার কিউব করে নেবো, সেটাই তো করবো নাকি, কারণ জুলেতে কনভার্ট করবো। তাহলে দেখে নিয়ে একবার অ্যান্সার গুলো, 1 গ্রাম জল 1 অ্যাটমসফিয়ার চাপ 1671 সেমি কিউব আয়তন, তো ঠিক আছে এসআই করতে হবে, তাহলে এটা 10 টু দি পাওয়ার 6, তাহলে এখানটা 10 টু দি পাওয়ার 6 করো, কারণ 1 মিটার মানে হচ্ছে 100 সেমি, তার কিউব করলে 10 টু দি পাওয়ার 6, তাহলে এখান থেকে হবে দেখো 1.013 ইন্টু 1670 বাই 10, মানে 1.013 ইন্টু 167, এটা অ্যান্সার, এটা জুল এককে আসবে। ঠিক আছে, এটা যেটা অ্যান্সার গুণ করে পাবে সেটা অ্যান্সার দেখে নিচ্ছি, তাহলে এই অ্যান্সারটা আসে দেখো 169.17 জুল। আবার বলেছে যে কৃতকার্য তো হয়ে গেল, আর কি জানতে চেয়েছে, অভ্যন্তরীণ শক্তিবৃদ্ধি। এক কাজ করো, গৃহীত তাপটাকে বার করি, গৃহীত তাপ মানে হচ্ছে কিউ, কিউ সমান হচ্ছে এম এল, এম মানে 1 গ্রাম, জলের আপেক্ষিক তাপ হচ্ছে 540, তাহলে এটা হবে 540 ক্যালোরি। তোমরা কাজ করো, এটাকে জুল করে নাও, ইন্টু 4.2 জুল। ঠিক আছে, তো এটা গুণ করলে যা আসবে, আমি এখন গুণ করছি না, লাস্ট দেখবো। আচ্ছা, কি তাপগতিবিদ্যার প্রথম সূত্র মনে আছে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি পাই আমরা, কিউ সমান হচ্ছে আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি প্লাস ডব্লু মানে কৃতকার্য, তাহলে এখান থেকে আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি মানে হচ্ছে কিউ মাইনাস ডব্লু। এক কাজ করো, কিউ মানে এই মানটা 540, ওকে 540 ইন্টু 4.2, সেখান থেকে ডব্লু কে বাদ দাও, ডব্লু কৃতকার্য কত পেয়েছি 169.17 জুল করে নিচ্ছি। ঠিক আছে, দিয়ে একটু ক্যালকুলেট করে নাও, যা হবে সেটা অ্যান্সার। তোমরা এগুলো কিন্তু গুণগুলো মানে খাতা পেনে বসে বসে করে নিতে পারবে। 2098.83 বা 829 এত জুল। ঠিক আছে, দুটো উত্তর চলে আসছে, এমন কিছু কঠিন নয়, সোজা অঙ্ক। এখান থেকে এতটা পর্যন্ত একটা করেছি। 8 অথবা একটি কার্নো ইঞ্জিনের তাপ গ্রাহকের উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস, দক্ষতা 55%, ইঞ্জিনের দক্ষতা 60% করতে হলে তাপীয় উৎসের উষ্ণতা কতটা বৃদ্ধি করতে হবে? তো যখন 55% মানে 55/100 সমান 1 মাইনাস T2টা হচ্ছে কত, T2টা দিয়েছিল 27 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি, 20/T1, তাহলে এখান থেকে দেখো 45/100 সমান 20/T1, তাহলে এখান থেকে T1টা আবার বার করে নিচ্ছি, T1 সমান 20 ইন্টু 100, আচ্ছা কাটাকাটি তো করাই যায়, 5/5 9 45, 9/20, 20 400/9, দেখছি এটা কত আসছে। দ্বিতীয় ক্ষেত্রে এটা বলেছে 60% করেছে, তাহলে 60/100 সমান 1 মাইনাস, এটা হবে 20 আছে আর কি অ্যান্সারটা, তো T1 প্রাইম লিখছি, তাহলে এখান থেকে দেখো 60/100 মানে 40/100, ঠিক আছে, 20/T1 প্রাইম, তাহলে এখান থেকে 20 দুগুণে 40 50, তাহলে T1 প্রাইম মানে হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে, তাহলে দুটোকে বিয়োগ করো, T1 প্রাইম মাইনাস T1, এটা ছিল 50 মাইনাস 400/9, তাহলে কত হয় 50 মাইনাস 400 মানে 450,
-400/9, তাহলে এটা কিন্তু 50/9। 50 মানে এটা প্রায় 5.56 লেখা যায় আর কি, পরপর 5 আসতে থাকবে। তোমরা এই হিসাবে অ্যান্সারটা ঠিক করছো, তাহলে তোমরা এটাই করবে। ঠিক আছে, ডিগ্রি সেলসিয়াস ধরেই করছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা কেলভিন ধরে করতে হয়। ওকে, পরেরটা 8 কমপ্লিট। ঠিক আছে, এটাতে উত্তর এসে গেছে। আচ্ছা, এটা কিন্তু কেলভিনে করলে কিন্তু অ্যান্সারটা ঠিক আছে, কিন্তু এখানে কেলভিনে অ্যান্সার মিলছে না বলে ফের আমাদেরকে ডিগ্রি সেলসিয়াসে করতে হলো, 5.56 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে। আচ্ছা, 9টা গ্যাসের গতিতত্ত্ব থেকে তাপমাত্রা ব্যাখ্যা করো। গ্যাসের গতিতত্ত্ব থেকে তাপমাত্রা আমরা কি জানি, গ্যাসের চাপ P = 1/3 রো সি স্কয়ার, মানে 1/3 টোটাল ভর বাই টোটাল আয়তন সি স্কয়ার। বা এখান থেকে লিখতে পারি ভিটাকে ওইদিকে গুণ করে দাও, পিভি সমান 1/3 mc স্কয়ার। ঠিক আছে, তো এখান থেকে দেখো পিভি সমান এনআরটি হয়, তো এটা আমরা জানি। আর এটাকে আর একটু কাজ করে নিচ্ছি, 3 পিভি। আচ্ছা, আমরা লিখেই দিই পিভি সমান 8টি 1 মোল গ্যাসের জন্য সমান 1/3 mc স্কয়ার। ঠিক আছে, বা এখান থেকে 3 সমান mc স্কয়ার, বা এটা বাই 2 করো, এটা বাই 2, তাহলে এখান থেকে হাফ mc স্কয়ার মানে ই মানে 3/2 8টি। অর্থাৎ এটা এখান থেকে টেম্পারেচার সংজ্ঞা দেবে, যে টেম্পারেচারে গেলে গ্যাস অণুগুলো গতিশক্তি শূন্য হয়, সেটা বলে পরম তাপমাত্রা। এটা কি জানতে চেয়েছে বলতো, গ্যাসের গতিতত্ত্বে তাপমাত্রা ব্যাখ্যা করো, এটা দেবে। এবং গ্যাসের টোটাল গতিশক্তি হচ্ছে 3/2 অফ আর মানে গ্যাস কনস্ট্যান্ট ইন্টু টেম্পারেচার গুণফলের সমান পরম তাপমাত্রা এটা। ঠিক আছে, পরেরটা প্রমাণ করে যে আদর্শ গ্যাসের একক আয়তনের গতিশক্তির মান ওই গ্যাসের চাপের 3/2 গুণ। বাহ, এখান থেকেই চলে আসবে, দেখবে তো গতিশক্তির মান এইখান থেকে আমি ফের প্রমাণটা করছি এইদিকে। ঠিক আছে, তোমরা বুঝে নেবো, ওখান থেকে টানছি, তাহলে এটাও লিখে দিচ্ছি। দাঁড়াও, এত কিছু না লিখে পিবি সমান, এটা পরের কোশ্চেনটা মানে 9 অথবা পিবি সমান হচ্ছে 1/3 mc স্কয়ার। 9 অথবা, এই তো দাগ নম্বরটা আবার চেক করে নিচ্ছি, ধরো। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখো পিভি মানে হচ্ছে, দেখো পি সমান হবে 1/v ইন্টু 1/3 mc স্কয়ার। ঠিক আছে, তো তাহলে একক আয়তন বলেছে মানে ভিটা 1 করে দাও। আচ্ছা, এটাকে দেখো 2/3 ইন্টু mc স্কয়ার বাই 2, এটা করলাম, তাহলে 2/3 ইন্টু ই। ওকে, তাহলে পি সমান হচ্ছে 2/3 অফ ই। আর আমাদের বার করতে কি বলেছে, যে গতিশক্তির মান গ্যাসের চাপের 3/2 গুণ, তাহলে উল্টোটা ই সমান হবে 3/2 পি, সেটাই দেখাতে বলেছে। অতএব গতিশক্তি সমান একক আয়তনের ক্ষেত্রে মানে ভিটা হচ্ছে 1 করে নেবে। ঠিক আছে, একক আয়তনে 3/2 অফ চাপের গুণফলের সমান, এটা দেখাতে বলেছে। পরেরটা 10এর কোশ্চেনে কি দিয়েছে, যে শব্দ তরঙ্গের ক্ষেত্রে ডবলার ক্রিয়া সাধারণ রাশিমালা নির্ণয় করো, ধরে নাও বায়ু প্রবাহের বেগ ডব্লু। ধরে নিচ্ছি, এটা আমরা 1 নম্বর কেস আলোচনা করব, 2 নম্বরটা অতটা গুরুত্বপূর্ণ নয়, লিখে দিলেও চলবে। 1 নম্বর কেসের ক্ষেত্রে দেখো যে এখান থেকে শ্রোতা ভিএস বেগে এইদিকে ছুটছে। ঠিক আছে, ভিএস বেগে এইদিকে ছুটছে, তো তাহলে এক্ষেত্রে দেখো এখানে টোটাল যে তরঙ্গটা উৎপন্ন হয়, আমরা কি জানি ভি সমান তো এল ল্যামডা, আবার ল্যামডা সমান ভিটি, এই ফর্মুলা তোমরা জানো। ওকে, তো এখন অর্থাৎ এখান থেকে এটা হচ্ছে এন ল্যামডা। ঠিক আছে, এন ল্যামডা টোটাল ডিস্টেন্স যাবে ভি সমান এন ল্যামডা, টোটাল টাইম কত টি। আর যখন এস থেকে এস ওয়ান দূরত্ব কমে যাচ্ছে, তখন কিন্তু আর পুরোপুরি যাচ্ছে না, তখন এইখানে কতটা দূরত্ব হবে, ভিএস ইন্টু টি কমে যাচ্ছে। দেখো, কারণ এই যে উৎসটা ভিএস বেগে টি সময় এতটা চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের যে ল্যামডা প্রাইমের মান আসবে, দেখো ভি সমান এন ল্যামডা ফর্মুলা থেকেই বসাবো। ঠিক আছে, ল্যামডা প্রাইম মানে হচ্ছে ভি প্রাইম টি বাই এন টি। ওকে, তো দেখো ভি প্রাইম টি মানে হচ্ছে এখানে মানটা অ্যাকচুয়ালি কমে যাচ্ছে, সেটা হবে দেখো ভিটি মাইনাস ভিএস ইন্টু টি বাই এন টি। ওকে, অর্থাৎ কি বলতে চাইছি, যে এই ক্ষেত্রে যখন শ্রোতা উৎস যেহেতু ঠিক আছে, উৎস যত কাছে যাচ্ছে তত ঠেলে জড়ো করে দেবে তরঙ্গটাকে, তাহলে সেক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু কমে যাবে, কিন্তু কম্পাঙ্কটা একই থাকবে, সেই যেহেতু একইভাবে মানে কম্পন তৈরি করছে, তাহলে এটা হবে ভি মাইনাস ভিএস বাই এন। আর একইভাবে যখন আবার এখানে শ্রোতাকে যদি আমরা ভাবি, তখন সেক্ষেত্রে কিন্তু এটা আসবে ভি মাইনাস ভিও, এই যে মানটা একটা আসবে। ঠিক আছে, অর্থাৎ আমরা যখন ফাইনাল, অর্থাৎ এটা হচ্ছে ল্যামডা প্রাইম বার করছি, দেখো তাহলে ফাইনাল যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে এন প্রাইম সমান, এটা আমরা খুব অল্প করে বললাম, বই থেকে একটু দেখবে ভালো করে, আরো ডিটেলসে পড়ানো দরকার ছিল এই জায়গাটা। ঠিক আছে, এন প্রাইম সমান আসবে দেখো ভি মাইনাস ভিও বাই ভি মাইনাস শ্রোতার বেগ। আচ্ছা, আগে উপরের স্থান শ্রোতা ইন্টু এন, এই মানটা আসবে। ওকে, তো আমরা হালকা করে বললাম, যেহেতু ডবলার ক্রিয়াটা লাস্টের দিকে দেখবে আছে একটু, আর এই জায়গাটা একটু খেয়াল রাখবে। আর একটা কথা, যখন বাতাস বইছে, বাতাস যেদিকে বইছে সেই মতো প্লাস মাইনাস হবে, তাহলে এখানে ওয়াইন্ড বেগটা ডব্লু দিয়েছে, প্লাস মাইনাস ডব্লু, যদি বিপরীতে বয় তো মাইনাস, আর সেই দিকে বইলে প্লাস। 10 অথবা লাল বিচ্যুত নীল বিচ্যুত কি না, যখন কোনো উৎস মানে শ্রোতার কাছ থেকে বা দর্শকের কাছ থেকে দূরে সরে যেতে থাকে, তার তরঙ্গ দৈর্ঘ্যটা বৃদ্ধি পেতে থাকে আমাদের ডবলার শিফট অনুযায়ী।
আর সেক্ষেত্রে সেটা তার লাল তরঙ্গ দৈর্ঘ্যের দিকে সরে যায় বলে বলা হয় লাল বিচ্যুতি। আর কাছে আসলে তরঙ্গ দৈর্ঘ্য কমে যায়, যেহেতু নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কন্টিনিউ কমতে থাকে, যে কারণে এটাকে বলে নীল বিচ্যুতি। এগুলো একটু বলতে পারবে। কুয়াশার ক্ষেত্রে নীল বিচ্যুতি ও লাল বিচ্যুতির মধ্যে কোনটি বেশি হয়? লাল বিচ্যুতি। সে কন্টিনিউ দূরে সরে যাচ্ছে, তাই তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে, তাই এক্ষেত্রে লাল বিচ্যুতি হয়। ঠিক আছে, 10 কমপ্লিট। আর সেকশন সি বলছে দেখো, আচ্ছা, অ্যালুমিনিয়ামের তাপ পরিবাহিতাঙ্ক 0.5 ক্যালোরি সেকেন্ড ইনভার্স সেমি ইনভার্স ডিগ্রি সেলসিয়াস বলতে কি বলছো আর কি। তো একটা যদি আমরা এরকম একক দৈর্ঘ্যের একক প্রস্থচ্ছেদের একটা যদি ঘনক কল্পনা করি, ওকে, যেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি একটা ঘনক। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের তৈরি একটা ঘনক, যার মানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, এল সমান ধরো 1 মিটার, না এখানে সেমিতে দিচ্ছে, যদি সেমিতে মানে সিজিএসে দিয়েছে যেহেতু, তাহলে 1 সেন্টিমিটার ধরো। ওকে, তো 1 সেন্টিমিটার তার যে দৈর্ঘ্য প্রস্থ আছে এই প্রান্ত থেকে ওই প্রান্তে একক ক্ষেত্রফল, একক প্রস্থচ্ছেদে যতটা তাপ যায় সেটা হচ্ছে 0.5 ক্যালোরি প্রতি সেকেন্ডে। ঠিক আছে, এটা আমাদের ব্যাখ্যা। আচ্ছা, 11 একটি জলাশয়ের তলদেশে একটি বায়ু বুদবুদের ব্যাস 3.6 মিলিমিটার, জলাশয়ের গভীরতা 2.5 মিটার। বায়ুর বুদবুদটি জলপৃষ্ঠে এলে এর ব্যাস 4 মিলিমিটার হয়। যদি জলপৃষ্ঠের উষ্ণতা 40 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে জলাশয়ের তলদেশে উষ্ণতা কত হবে? তো খেয়াল করো, এখানে আমরা কি অ্যাপ্লাই করবো বলতো? P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, অর্থাৎ সেই বয়েল ও চার্লসের যে সমানের সূত্র জানা আছে তো, এটা থেকে দেখো, এটা ধরো আমি বলছি এটা এ বিন্দু, আর এটা হচ্ছে তলদেশের উপরে বি বিন্দু। এইখানে সব হচ্ছে P1 V1 T1, এখানে হচ্ছে P2 V2 আর T2, সব টেম্পারেচার, প্রেসার, ভলিউম, এগুলো হচ্ছে T2। আর এই যে হাইটটা, এটা হচ্ছে H হাইট। ওকে, আর H গভীরতা বাড়ার সাথে P কিভাবে চেঞ্জ হয় আমরা জানি। এখানে ধরো P, আচ্ছা আমরা এটাকে P লিখছি তো, তাহলে কাজ করে এটাকে 1 2 লিখে দিই, তাহলে একটু চেঞ্জ করে নিই। এ বিন্দু, এটাকে P1 V1 T1, আর এটাকে লিখছি P2 V2 T2। ঠিক আছে, এটাকে বি বিন্দু ভাবো। আগে তো জলের গভীরে যাওয়া যাবে না, আগে আমরা জলের উপরেই থাকবো, তারপর কন্টিনিউ জলের নিচে ঢুকবো আর কি। তো এই জিনিসটা, তো সেক্ষেত্রে দেখো, তাহলে এখানে P মানে হচ্ছে PB মানে হচ্ছে P এর সাপেক্ষে রো GH পরিমাণ কিন্তু বাড়ে, এটা একটু মনে রাখবে। ঠিক আছে, তাহলে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে লিখতে পারি P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এরপর দেখে দেখে তথ্যগুলো বসাতে থাকো। P1 মানে অ্যাটমসফিয়ারিক প্রেসার, ধরে নিচ্ছি সেটা P। V মানে দেখো উপরের যে ভলিউমটা, দাঁড়াও এখানে বলে দিই, বলেছে বায়ু বুদবুদটি জলের পৃষ্ঠে এলে তার ব্যাস হয় 4 মিলিমিটার, তার মানে এখানে ভিটা কত আসবে? R1 বলেছে 4 মিলিমিটারের হাফ। ঠিক আছে, মানে 2 মিলিমিটার। ওকে, এটাকে 2 × 10⁻³ মিটার করে নেবে। ওকে, তাহলে এটা হবে 4/3 পাই আর কিউব, মানে আর মানে হচ্ছে 2 × 10⁻³ তার হোল কিউব। ওকে, এত কিছু তথ্য পেলাম। আচ্ছা, T1 মানে হচ্ছে ওখানকার উষ্ণতা, আমাদেরকে জলপৃষ্ঠ উষ্ণতা বলে দিয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। 40 ডিগ্রি সেলসিয়াসই থাক, কোনো অসুবিধা নাই। আচ্ছা না, 40 + 273, মারাত্মক ভুল। বয়েল চার্লসের সূত্র সবসময় কেলভিনে আসবে। P2 মানে হচ্ছে দেখো, আচ্ছা এখানে P2 মানে H গভীরতা বাড়ার সাথে সাথে P + রো GH হয়, এটা জানো। ইন্টু V2টা ওই যে চাপটা বেশি হওয়ার জন্য দেখো আয়তনটাকে সংকুচিত করে দেবে, মানে ঠেলে জড়ো করে দেবে। সেটা মান কত দিয়েছে আগে দেখে নিই, দাঁড়াও। তো বায়ু বুদবুদের ব্যাস 3.6 মিলিমিটার, তাহলে এখানটাতে R2 মানে হচ্ছে 3.6/2 মানে 1.8 মিলিমিটার। ঠিক আছে, মানে ঠেলে, যেহেতু প্রেসারটা বেশি তাকে জড়ো করে ছোট করে রাখবে। তো সেক্ষেত্রে লেখো 4/3 পাই, ওরে বাপরে অনেক কিছু লিখছি গো, 1.8 × 10⁻³ তার হোল কিউব। ও, T2টা বার করতে হবে, বাবারে কাটতে হবে, দেখি দাঁড়াও কিছু বাদ যায়নি তো, আগে চেক করে নি। তো এটা ক্যালকুলেশনটা PDF এ করা আছে। ঠিক আছে, আমি আর ক্যালকুলেশনে এত বড় যাব না। তো এটা ক্যালকুলেশনটা PDF এ করা আছে, একটু মিলিয়ে নেবে, আমি আর অত ক্যালকুলেশনে যাবো না, বাবারে দেখেই তো বড় লাগছে। যাকে তোমরা নিজেরা একটু খাতা কলমে করে নেবে, অসুবিধা কিছু হবে না। সবই প্রায় বলে দিয়েছি, দেখবো আশা করছি ভিতরে কোনো ভুল নাই, চেক করে নেবে তবু, কারণ ক্যালকুলেশনটা বড় হয়ে গেছে বলে একটু চাপে। পরেরটা এসো। পরেরটা কি বলেছে, কৌশিক নলের ব্যাসার্ধের সঙ্গে নলের তরলের উচ্চতা পরিবর্তনের লেখচিত্র কিরূপ হয়? সেই জোলিনের সূত্র মানে HR সমান কনস্ট্যান্ট, এটা সিয়ারটা HR সমান কনস্ট্যান্ট, তার মানে হচ্ছে এটার সাথে এটা রেক্টাঙ্গুলার হাইপারবোলা, অর্থাৎ এইভাবে যাবে, এই দিকেও টাচ করবে না, এই দিকেও টাচ করবে না, মানে কন্টিনিউ চলতে থাকবে, এটা আর এটা H। ঠিক আছে, রেক্টাঙ্গুলার হাইপারবোলা বা আয়তাকার পরাবৃত্ত। পরের কোশ্চেন, অথবা একটি সিলিন্ডারে 15 অ্যাটমসফিয়ার চাপে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অক্সিজেন গ্যাস আছে, যখন কিছু পরিমাণ অক্সিজেন সিলিন্ডার থেকে বাইরে চলে যায় তখন চাপের মান হয় 11 অ্যাটমসফিয়ার ও উষ্ণতা মান হয় 17 ডিগ্রি সেলসিয়াস। নির্গত অক্সিজেনের ভর কত? অক্সিজেনের আণবিক গুরুত্ব 32, সিলিন্ডারের আয়তন 30 লিটার। ওকে, শীতের রাতে আকাশ পরিষ্কার থাকার চেয়ে মেঘলা থাকলে বেশি গরম অনুভূত হওয়ার কারণ কি? না, বেশি মেঘলা থাকলে সেক্ষেত্রে যে তাপটা, পৃথিবীর যে তাপমাত্রাটা, মানে তাপমাত্রা যে গরম হয়ে গেছে আর কি, সে তো তাপ ছাড়ছে,
ধরো এটা পৃথিবী, এটা পৃথিবী পৃষ্ঠ, এই উপরে মেঘ আছে, ঠিক আছে, এই জায়গাগুলো মেঘ আছে। তো সে কি করবে, তাপ ছাড়বে, এখান থেকে তাপ প্রতিফলিত আবার পৃথিবীতে পাঠাবে, ছাড়বে আবার পৃথিবীতে পাঠাবে, বারবার এইভাবে মানে প্রতিফলনের ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকে, তাই গরম লাগে আর কি। ঠিক আছে, পরে কোশ্চেন, অর্থাৎ 12 সরল দোলগতি সম্পন্ন একটি বস্তুকণা যখন তার সাম্য অবস্থান থেকে 2 সেমি দূরে, তখন তার গতিশক্তি হয় স্থিতিশক্তির দ্বিগুণ। সাম্য অবস্থান থেকে কত দূরত্বে তার স্থিতিশক্তি গতিশক্তির দ্বিগুণ হবে? মানে কোশ্চেনটা পুরো ঘুরিয়ে দিয়েছে আর কি। তো 12 প্রথম ক্ষেত্রে বলেছে 2 সেন্টিমিটার দূরে গতিশক্তি হয় স্থিতিশক্তির দ্বিগুণ, তাহলে ইকে সমান ইপি এর দ্বিগুণ। ঠিক আছে, ইকে রাশিমালা মনে আছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস 2 ইন্টু হাফ এম ওমেগা স্কোয়ার, ইপির ফর্মুলা হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। ঠিক আছে, ওকে, এইটা আর কি, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তো সেক্ষেত্রে দেখো কাটাকাটি করে নাও, এম ওমেগা স্কোয়ার হাফ, তাহলে এখান থেকে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান 2 এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে কি জানতে আছে, এ স্কোয়ার সমান 3 এক্স স্কোয়ার, 3 ইন্টু এক্স এর মান বলে দেখো 2 সেন্টিমিটার, তাহলে 2 স্কোয়ার মানে 3 ইন্টু 4 12, তাহলে এ সমান হচ্ছে √12। ঠিক আছে, এটা বলে দিচ্ছে, মানে বিস্তারটা জানতে চেয়েছিল আর কি, সেটা এর পরের কন্ডিশন আবার বলে দিচ্ছে যে কোন ক্ষেত্রে দাঁড়া দেখে নি, স্থিতিশক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। তাহলে এক্ষেত্রে আবার কি বলেছে, স্থিতিশক্তি গতিশক্তির দ্বিগুণ 2 ইকে, তার মানে ফর্মুলা বসাও, ইপি মানে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার সমান 2 ইন্টু হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো সব কাটাকাটি করো, কাটাকাটি করলাম, দুইটা পড়ে রইলো কিন্তু, তাহলে এখান থেকে এক্স স্কোয়ারটা বার করতে হবে, মানে এক্সটা বার করতে হবে, 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার সমান 2 এ স্কোয়ার মাইনাস 2 এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে 3 এক্স স্কোয়ার সমান 2 এ স্কোয়ার। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার সমান 2/3 স্কোয়ার, মানে 2/3 স্কোয়ার, মানে দেখো √12, তো স্কোয়ার মানে 12 পেয়েছিলাম, তাহলে 12 বসিয়ে দাও, 3 8 3 4 12 5 8। তাহলে এখান থেকে এক্স এর মান হয় √8, √8 এর মান প্রায় 2.828, মানে 3 এর কাছাকাছি মান আর কি, 2.828 সেন্টিমিটার। ঠিক আছে না, 3 এর কাছাকাছি, √9 মানে তো 3, তার কাছাকাছি মান হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলেছে সাম্য অবস্থান হয়ে গেল, শব্দের প্রতিসরণের ক্ষেত্রে বায়ু অপেক্ষা জল লঘুতর মাধ্যম ব্যাখ্যা করো। সুন্দর পিডিএফ এ দিয়ে দিয়েছি, দেখো যে শব্দের প্রতিসরণের ক্ষেত্রে বায়ুর ক্ষেত্রে মানে বায়ুতে কণাগুলো ফাঁকা ফাঁকা থাকে, ফলে শব্দটা একটা যান্ত্রিক শক্তি, সো মানে স্থিতিস্থাপক শক্তি, স্থিতিস্থাপক যান্ত্রিক শক্তির মতো, সেক্ষেত্রে ফাঁকা ফাঁকা থাকার জন্য তারা কিন্তু একটার সাথে একটা এনার্জি ট্রান্সফার করতে দেরি হয়, ফলে বেগটা কমে যায়, বেগ কমে যায় মানে তা কষ্ট করে যেতে হচ্ছে, মানে সেক্ষেত্রে ঘনতর মাধ্যম হয়ে যাচ্ছে। আর জলের ক্ষেত্রে কণাগুলো কাছাকাছি থাকে, একটা কণা থেকে অন্য কণাতে শক্তিটা ট্রান্সফার করতে সুবিধা হয়, খুব দ্রুত সুবিধা হয়, এবং সে কারণে বেগটা বেশি, মানে লঘুতর মাধ্যম, মানে সহজে পৌঁছাতে পারছে। ওকে, নেক্সট, অনুনাদি বস্তুর উপস্থিতিতে কোনো সনকের দ্বারা উৎপন্ন শব্দের প্রাবল্য বৃদ্ধি পায়, এখানে শক্তি সনক সূত্র কিভাবে বজায় থাকে তা ব্যাখ্যা করো। তো এক্ষেত্রে ওই যে বস্তুটা কাঁপছিল, ঠিক আছে, যে বস্তুটার প্রভাবে মানে বাইরে থেকে যে বস্তুটা কাঁপছিল তার যে শক্তিটা এর কাছে ট্রান্সফার হয়ে যাচ্ছে, তাই ওর শক্তিটা বেড়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে, যেটা কাঁপছে তার শক্তিটা ট্রান্সফার হয়ে যাচ্ছে, এখানে কোনো শক্তি সংরক্ষণ সূত্র লঙ্ঘিত হয় না। প্রমাণ চাপ উষ্ণতা হাইড্রোজেন গ্যাসের শব্দের বেগ নির্ণয় করো। প্রমাণ চাপ উষ্ণতা ওই গ্যাসের ঘনত্ব 0.09 গ্রাম পার লিটার, গামার মান 1.4, ভি সমান রুট গামা পি বাই রো। তো রুট গামার মান 1.4, আর কি দিয়েছে ঘনত্ব, ঘনত্ব কত 0.09 গ্রাম পার লিটার, 0.09 গ্রাম পার লিটার। পি এর মান কি দিয়েছে, পি এর মান বার করে নিতে হয়, দেখো পি মান হচ্ছে 1.013 10⁵ এরকম একটা করে বার করে নেবে, দিয়ে উত্তরটা বসা, দেখো কত আসছে। তো এগুলো চেঞ্জ করা কিছু নাই, সমান প্রায় 1255.25 সেন্টিমিটার আসছে, দেখবে সেমি পার সেকেন্ড, তো না মিটার পার সেকেন্ড আসছে, 1255.25 মিটার পার সেকেন্ড, 0.45 দেওয়া আছে। তো এই ছিল আমাদের ভিডিও, কমপ্লিট হলো। ঠিক আছে, আর তোমরা পিডিএফটা দেখো, কতটা ভালো লাগে আমাদেরকে জানিও, কারণ নতুন ভাবে তৈরি করার চেষ্টা করেছি, তোমাদের জন্য এতটা খাটুনি। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না আমাদের পরবর্তী ভিডিও তৎক্ষণাৎ পাওয়ার জন্য, এবং যদি তুমি আমাদের নতুন সদস্য হয়ে থাকো। আর হ্যাঁ, যদি আমাদের চ্যানেলের ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওগুলোকে তৎক্ষণাৎ পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে একটি লাইক দিয়ে উৎসাহিত করে রাখতে ভুলবে না, তবে আমরা তাড়াতাড়ি ভিডিও আনতে পারবো। ঠিক আছে, এমনিতেই কতটা তাড়াতাড়ি হচ্ছে বুঝতে পারছো তোমরা। ওকে, আর বন্ধুদেরকে ভিডিও কিন্তু শেয়ার করে দিতে ভুলো না, আর তোমার মূল্যবান কমেন্ট আমাদেরকে জানাতে ভুলবে না, তাহলে আমরা বুঝতে পারবো তোমার কোথায় কোথায় কি প্রবলেম হচ্ছে, সেই মতো আমরা ব্যবস্থা নেবো। ওকে, বলছি পিডিএফটা ডাউনলোড করবে কি করে, তোমরা ফার্স্ট হচ্ছে তোমরা পিডিএফটাতে যে লিঙ্কটা দেওয়া হচ্ছে মানে ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে যে লিঙ্কটা থাকছে সেই লিঙ্কটাতে তোমরা ক্লিক করো,
এই লিঙ্কটা ক্লিক করে, হ্যাঁ লিঙ্কটা ক্লিক করলে তোমাদেরকে একটা দেখো পেজ খুলে যাবে। সেই পেজটাতে ফার্স্ট তোমাকে দেখাতে দেখবে 9 টাকা বলে লেখা আছে, ওটা মানে ম্যান্ডেটরি। তোমার 3টে জিনিস দিতে হবে। একটা হচ্ছে স্টুডেন্ট নেম, প্রথমে ইমেল আইডি, ফোন নাম্বার, তারপর স্টুডেন্ট নেম। কেন এটা ম্যান্ডেটরি? ধরো কোনো কারণে তোমার মানে পেমেন্টে প্রবলেম হয়ে গেল, হতে পারে তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা গেছে কিন্তু তুমি পেমেন্ট ফেল দেখাচ্ছে, হতে পারে যে তোমার পেমেন্ট হয়ে গেছে কিন্তু তোমার পিডিএফ খুলছে না, কোনো না কোনো সমস্যা হলো, তখন তুমি আমাকে ওই যে জিমেল আইডিটা দেওয়া আছে দেখো এসপিডি সমাধান 2025@gmail.com, ওখানে তুমি কন্ট্যাক্ট করলে বা ফি রিসিপ্টটা পাঠালে বা যে কোনো প্রমাণ স্বরূপ আমাকে একবার জানালে আমি তোমাকে অন্য কোনো ভাবে ওই পিডিএফটা তোমাকে প্রোভাইড করতে পারবো। মানে সেক্ষেত্রে তোমার সাথে আমি পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার থেকেও কন্ট্যাক্ট করে তোমাকে আমি কন্ট্যাক্ট করতে পারবো। ঠিক আছে, খেয়াল রাখবে যে আমার ওই জিমেল আইডি থেকেই তোমার কাছে মানে ওই জিমেল যাবে, অন্য কোনো জায়গা থেকে যাবে না। সুতরাং স্প্যাম হওয়ার ভয়টা নেই। আশা করি তোমরা জিমেল আইডিটা দেখে নিচ্ছ, আমি একবার লিখে দিচ্ছি এখানে। জিমেল আইডিটা হচ্ছে SPD সমাধান, ঠিক আছে 2025@gmail.com, ঠিক আছে gmail.com। ওকে, তো এইটা থেকেই জিমেল যাবে। অন্য কোনো যদি আইডি থেকে জিমেল যায় তাহলে যাবে, সেটা আমি করছি না, অন্য কেউ করছে, সেটার ক্ষেত্রে তুমি সাবধান থেকো। ঠিক আছে, আচ্ছা এরপর তুমি ইমেল আইডি, তোমার ফোন নাম্বার, তোমার জিমেল আইডি, জিমেল আইডি বা ইমেল আইডি একই, ফোন নাম্বার নাম দিয়ে তুমি প্রথমে ক্লিক করবে, তারপর নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করলে তোমার ওখান থেকে বিভিন্ন পেমেন্ট অপশন খুলে যাবে, তোমার যে ইউপিআই আইডি বা ধরো নেট ব্যাংকিং, যে যেখান থেকে পেটিএম অনেক রকম থেকে অপশন পাবে, তুমি যেটাতে স্বচ্ছন্দ বোধ করো। এখানে একটা শর্ত, চেষ্টা করবে যেন ইন্টারনেট মানে স্পিডটা ভালো থাকে। যদি স্পিড কম থাকে তাহলে কিন্তু পেমেন্ট ফেল হয়ে যেতে পারে, সেক্ষেত্রে তোমরা জানো এটা। তোমরা চেষ্টা করবে ভালো যেন স্পিডটা থাকে, নেটের স্পিড এখন তো 5G চলে আসছে, স্পিড যদি ঘরেতে নেটওয়ার্কের প্রবলেম থাকে সেখান থেকে একটু বেরিয়ে আসবে, দিয়ে বাইরে এসে তখন ম্যানেজ করবে, এটা ইয়ে করবে। আচ্ছা তারপর যখন তুমি পেমেন্ট করে ফেলবে, পেমেন্ট সাকসেসফুল দেখালে আর কোনোভাবে ব্যাক বাটনে ক্লিক করবে না, রিফ্রেশ করবে না, এমনকি ফোনটা অফ করবে না, জাস্ট 1 থেকে 2 মিনিট ওয়েট করো। তার মধ্যে অনেকেই তো ফিডব্যাক আমি দেখেছি বা আমি নিজেও টেস্ট করে দেখেছি যে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে খুলে যাচ্ছে, ঠিক আছে, বা 5 সেকেন্ডের মধ্যেও খুলে যাচ্ছে, এমন হয়েছে। তো তোমরা একবার ওয়েট করো, কোনো কিছু তো ব্যাকে আমরা, তারপর দেখবে পিডিএফ অটোমেটিক খুলে গেছে। পিডিএফটা তোমরা সার্চ করবে, দেখবে, দেওয়ার পর তোমরা উপর দিকে জাস্ট দেখো কর্নারে, লেফটের কর্নারে উপর দিকে একটা দেখো ডাউনলোড বাটন আছে, ওখানে গিয়ে তোমরা ডাউনলোড বাটনে ক্লিক করে নিজেরা প্রিন্ট আউট মানে ওইটাকে ডাউনলোড করে রেখে পরে তোমরা প্রিন্ট আউট বার করতে পারো, ফোনে রেখেও পড়তে পারো। তবে আমার সাজেশন হলো তোমরা প্রিন্ট আউট বার করে নেবে। কেন বলছি এই কথাটা, যে যদি তোমরা ফোনেতে পড়ো না, সবসময় স্ক্রিনের প্রতি তাকিয়ে থাকে, স্ক্রিনের চোখের উপর একটা চাপ পড়বে, প্লাস হচ্ছে ফিজিক্যাল কপির একটা আলাদা ডিমান্ড। তুমি যখন ডাইরেক্ট ওটা পিডিএফটা নিজের সামনে রেখে পড়বে, পড়ার মনোযোগ বাড়বে, ডিস্টার্ব হওয়ার ভয় থাকবে না। ফোনটা হাতে থাকলে কি হয়, ধরো কোনো একটা নোটিফিকেশন বেল আইকন বেজে হলো, তোমার যদি নোটিফিকেশন বিভিন্ন জায়গায় অন করা থাকে তখন কিন্তু তোমার সমস্যা, তুমি তখন হয়তো ওই পড়াটা স্কিপ করে অন্য জায়গায় চলে গেলে, ইউটিউবে বা হয়তো হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে বা ফেসবুকে ইত্যাদি কোনো একটা জায়গায় ঢুকে পড়লে সেখানে তোমার টাইম ওখানে খেয়ে নেবে। তো সেটাই সাজেশন, সেটার জন্য এগুলো ভাবা আর কি। তো তোমরা চেষ্টা করবে সেটাকে পিডিএফ আকারে বার করে নিয়ে, প্রিন্ট আউট বার করে নিয়ে হাতের গোড়ায় রাখা, যেমনটি তোমরা বই খাতা সব হাতের গোড়ায় রেখে পড়ছো সেইভাবে রেখে পড়বে, তাহলে তোমাদের আরো বেস্ট।